আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মনন একাডেমিতে। এসএসসি 25 ফিজিক্স ইন গেম ক্লাস চলমান ছিল। আজকে আমরা তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি খুব ভালো মতো পড়ে ফেলবো এবং ইনশাআল্লাহ আমাদের 20 তারিখের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারটা অনেকেই হয়তো বা ভয় পাও, তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ চ্যাপ্টারটা আজকে আমরা কিভাবে করব, এই যে বাতাসের তরঙ্গটা আমি ভিজুয়ালাইজ করে শেখাবো, তারপর কিভাবে স্প্রিং কিভাবে দুলে এই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তারপর হচ্ছে একটা তরঙ্গ কিভাবে তৈরি হয় এই জায়গাটাতে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তরঙ্গ কিভাবে তৈরি হয় এই জায়গাগুলো সবকিছু খুব ভালো মতো শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো সিমুলেশন থাকবে ইনশাল্লাহ পুরো ক্লাস জুড়ে, আর আমি সবকিছু তো লিখে লিখে তোমাদেরকে পড়াবোই। তো ফাটাফাটি ইনশাল্লাহ একটা ক্লাস হবে। তোমরা আমাকে সবাই জানো জানো আমাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, তারপর আমরা ক্লাস শুরু করে ফেলবো। সবকিছু ক্লিয়ার? খালিদ এবং সাকিব একটু জানাবা। ওকে, আমি খালিদের কথা মনে খুবই আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, স্টার্ট রেকর্ডিং, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আসো আমরা আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করে ফেলি। ওকে, তার আগে আমাকে একটু বলো তো ভাই, তোমাদের পড়াশোনা কেমন চলছে? কোথাও কোনো প্রবলেম ফেস করছো কিনা, এবং আমি যে তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম সেই টেকনিকটা ফলো করছো কিনা? জি ভাইয়া, ফলো করছি। কয়টা এমসিকিউ কোয়েশ্চেন, কয়টা সলভ করলা বলো? 5-6টার মতো সলভ করছি। আরো বেশি করা লাগবে। আমি তোমাকে টেকনিকটা আবার একটু শিখিয়ে দিই, একটু রিক্যাপ করি। দেখো, 25টা এমসিকিউ থাকে এক একটা এক একটা সেটে। তুমি 25টা এমসিকিউ সলভ করতে যাবা, দেখো যে কোনোটাই ধরো পারো না, তো ওই অনুযায়ী সবগুলো নোট করবা খাতায়। যতটুকু টপিক পড়লে এই 25টা এমসিকিউ পারো অতটুকু টপিক নোট করবা একটা ফিজিক্স খাতায়। এইভাবে করে করে তুমি জাস্ট 10 সেট কোয়েশ্চেন শেষ করো, জাস্ট 10 সেট কোয়েশ্চেন শেষ করার পর 11তম সেটে গিয়ে দেখবা এই 10 সেট পর্যন্ত যা যা নোট করেছো এখান থেকে রিপিট হওয়া শুরু করেছো অনেক বেশি। 25টার মধ্যে 20টা রিপিট, বাকি 5টা নতুন। সো ওগুলো শিখতে থাকবা। এভাবে যদি 20 সেট কোয়েশ্চেন একবার সলভ করে ফেলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টই একবার যদি সলভ করে থাকো, 21তম কোয়েশ্চেনে গিয়ে দেখবা 25টার মধ্যে 25টাই রিপিট এই কোয়েশ্চেনগুলোর। একটা হয়তো বা ইউনিক শিখলে শিখতেও পারো, ম্যাক্সিমামে কোনো ইউনিক আর কোনো কোয়েশ্চেন শিখবা না, সব রিপিট হচ্ছে। তো এটাই তো দরকার। তুমি যখন বোর্ড পরীক্ষায় এমসিকিউ সলভ করতে যাবা, যখন তোমার এমসিকিউ কোয়েশ্চেনটা দিবে, তখন তুমি দেখো 25টার মধ্যে 25টা এমসিকিউই তুমি দেখেছো, সলভ করেছো, তখন তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে না? সো ধরো একদম জি নতুন ভাই। একটা কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করলে যেভাবে তুমি সলভ করতে পারবা, আর যে কোয়েশ্চেনটা তুমি আগে অনেকবার দেখে এসেছো করে এসেছো ওই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে যাবা, দুটার মধ্যে কিন্তু তোমার পারফরমেন্স অনেক বেশি তফাৎ হবে। সো ডেফিনেটলি আমরা নতুন কোয়েশ্চেনও সলভ করতে পারবো, বাট তার আগে এইভাবে করে তোমরা প্লিজ আমার জন্য 20 সেট কোয়েশ্চেন, আমার কথা রেখে 20 সেট কোয়েশ্চেন সলভ করো, এবং অবশ্যই খাতায় নোট করা লাগবে, নোট করার কোনো বিকল্প নেই। ওকে, খালিদ সাকিব বুঝতে পেরেছো? এবং বাকিরাও যারা পরবর্তীতে ভিডিওতে দেখবা, সবার জন্য এটা একটা ইনস্ট্রাকশন। ওকে, কি জি কি ভাই, পড়বো আজকের বুঝতে ক্লাসে পারছি। একটু বলি। আজকের ক্লাসে পড়বো আমরা সর্বপ্রথম পর্যাবৃত্ত গতি কি জিনিস, স্পন্দন গতি কি জিনিস, সরল ছন্দিত স্পন্দন কি জিনিস, তারপর তরঙ্গ ও তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন রাশি পড়বো, তরঙ্গ জিনিসটা কি, কিভাবে উৎপন্ন হয়, কিভাবে প্রপাগেট করে সামনে এগোয়, সবকিছু দেখবো। এবং ফাইনালি শব্দ তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো। সো তরঙ্গেরই একটা, তরঙ্গ তো অনেক প্রকার হতে পারে, সো তরঙ্গেরই একটা উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো। যেমন তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ নিয়ে একটা আলাদা অধ্যায় ছিল, একটা না দুটো অধ্যায় ছিল, বাট আলো তরঙ্গ হিসাবে কিভাবে যায় এটা আমরা ওই দুটো অধ্যায় শিখিনি। আমরা ওই দুটো অধ্যায় যেটা শিখেছি সেটা হচ্ছে আলোর, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আলোর এটাকে আমরা কি বলতে পারি, আগের যে চ্যাপ্টারটা পড়েছিলাম আলোর প্রতিসরণ আর আলোর প্রতিফলন, ওই দুটো চ্যাপ্টারে আমরা আলোকে এই রকম সরল রৈখিক পথে এগোতে দেখেছি। আলো যে তরঙ্গ আকারে এগোয় বা আলোর তরঙ্গ কিভাবে এগোয় এই জিনিসটা কিন্তু আমরা ওই চ্যাপ্টারে শিখিনি। সো এটা তোমাদের 9-10-এও শেখানো হবে, আর এটা তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন কিছুটা বুঝতে পারবা। সো আলো একটা বিশেষ তরঙ্গ, সেই কারণে আমরা আলোর তরঙ্গ নিয়ে খুব একটা কথাবার্তা বলি নাই, বাট শব্দ তরঙ্গ তুলনামূলক ইজিয়ার এটা আলোচনা করা। সো শব্দ তরঙ্গ নিয়ে আমরা আমাদের এই সিলেবাসে আলোচনা করতে থাকবো। সো আসো শুরু করা যাক। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আদারওয়াইজ আমরা শুরু করে ফেলি গুছিয়ে গুছিয়ে, ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটাই আমরা পড়তে থাকবো। ওকে, করবো শুরু। সর্বপ্রথম পড়বো আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি। শুরু করবো ভাইয়া নাকি করবো না বলো? শুরু করবো? জি ভাই, শুরু করতে ওকে, পারেন। সো পর্যাবৃত্ত গতি কিছুই না ভাই। ধরো এই যে আমাদের এই যে মাঝখানে থাকে হচ্ছে সান, মাঝখানে থাকে হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, ধরো এটা হচ্ছে আমাদের আর্থ,
বা পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে। সো এই গতিটাকে আমরা বলতে পারি একটা পর্যাবৃত্ত গতি। সো এই গতিটা লক্ষ্য করে আমরা পর্যাবৃত্ত গতির এখন বৈশিষ্ট্য লিখব। সো পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য কি হতে পারে? তুমি দেখো, সূর্য একটা নির্দিষ্ট দিক থেকে, সূর্যকে নির্দিষ্ট দিক থেকে পৃথিবী নির্দিষ্ট সময় পর পর প্রদক্ষিণ করে না? তাহলে এখানে দেখো কয়েকটা জিনিস আছে। নির্দিষ্ট দিক থেকে, নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে, এটাই না ঘটনা? বলো। বা আমরা এইভাবে বলতে পারি, নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর গতির রিপিটেশন হচ্ছে। সো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে যে গতিতে রিপিটেশন হয়, রিপিটেশন মানে একই জিনিসের পুনরাবৃত্তি হয়, সেই গতিটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। তুমি এখন বলতে পারো ভাই এটা কিভাবে হলো? এই যে দেখো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে থাকে। সো দেখো, তুমি যদি চিন্তা করো, তুমি ধরো এইখানে একটা পয়েন্ট কল্পনা করলা, এইটা ধরো একটা পয়েন্ট, ওকে, একটা বিন্দু, তুমি এই বিন্দুর দিকে তাকিয়ে থাকলা। সো দেখো, এই যে পৃথিবী, সরি, এই যে পৃথিবী এই বিন্দুকে পাস করলো, কোন দিকে পাস করলো ভাই? ওই দিকে পাস করলো। ঘুরে এসে কিছুক্ষণ পর আবারও কিন্তু একই দিক থেকে পাস করতেছে, আবার ঘুরে এসে একই দিক থেকে পাস করতেছে। তাহলে দেখো, নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করছে এবং নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, এই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? সবাই একটু কথা বলো। ক্লিয়ার কি হলো? আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত গতিতে এই যে নির্দিষ্ট সময় পর পর, এই কথাটার মানে হচ্ছে এখান থেকে একটা নতুন টার্ম চলে আসে, সেটাকে আমরা বলবো পর্যায়কাল। পর্যায়কাল। সো পর্যায়কালের সংজ্ঞা আমি দিব না, তোমরা সবাই জানো, যত সময় পর পর কোনো গতি রিপিটেশন হচ্ছে সেটাকে আমরা বলবো পর্যায়কাল। সো এই যে দেখো, পৃথিবী এই পয়েন্টকে অতিক্রম করলো, আবার কিছুক্ষণ পর আবার ওই পয়েন্টকে অতিক্রম করবে, আবার কিছুক্ষণ পর আবার ওই পয়েন্টকে অতিক্রম করবে। তাহলে যত সময় পর পর এই গতি রিপিটেশন হচ্ছে সেটাকে আমরা বলবো কি? পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, যতটুকু সময় দরকার গতির রিপিটেশন হওয়ার জন্য। তাহলে এটা এককে যদি কথা বলি ভাই, পর্যায়কালে একক কি হতে পারে বলো? এসে একক অবশ্যই সেকেন্ড। বুঝতে পেরেছি? ক্লিয়ার হলো নাকি হয় না? সো আমরা পৃথিবীর উদাহরণে যদি পর্যায়কালে কথা বলি, তাহলে এটা হয় 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স, এরকম একটা নিয়ার ভ্যালু, এরকম একটা ভ্যালু আসে। বুঝতে পেরেছি? কারণ 365 দিন 6 ঘন্টা পর পর পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে, 365 দিন 6 ঘন্টা পর পর পৃথিবী একবার তার গতির রিপিটেশন করে। সবাই বুঝেছি নাকি বুঝি নাই? আচ্ছা, পর্যায়কালের সাথে আরেকটা জিনিস চলে আসে ভাই, সেটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক, এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা রিজন হচ্ছে, এটা ইংলিশ টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, এই কারণে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন স্মল এফ এর পরিচয় কি জানো? স্মল এফ এর পরিচয় হচ্ছে একক সময়ে কতবার গতি রিপিটেশন হচ্ছে। সো দেখো, পর্যায়কাল মানে হচ্ছে একবার কমপ্লিট রিপিটেশন হতে, একবার কমপ্লিট গতিটা কমপ্লিট হতে যত সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আর একক সময় কতবার রিপিটেশন হচ্ছে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা বলতে পারি না ভাই কম্পাঙ্ক পর্যায়কালের উল্টা রাশি? বলা যায়, ডেফিনেটলি যায়। সো এখান থেকে একটা সূত্র চলে আসে, এফ টি ইজ ইকুয়াল টু 1, অথবা স্মল এফ সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। সবকিছুকে ক্লিয়ার হলো নাকি বিন্দুমাত্র কোথাও কোনো সমস্যা আছে বলো? ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে আমরা পর্যাবৃত্ত গতি শিখে ফেলেছি। এবার আসো, আমরা পড়বো হচ্ছে স্পন্দন গতি। এটাকে ইংলিশে বলে অসিলেটরি মোশন। পর্যাবৃত্ত গতিকে বলে হচ্ছে তোমার কি বলে, পিরিয়ডিক মোশন। পর্যায়কালে ইংলিশ হচ্ছে টাইম পিরিয়ড, কম্পাঙ্কের ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, সো এবার স্পন্দন গতিটা কি জিনিস জানো? স্পন্দন গতিটা হচ্ছে বিশেষ পর্যাবৃত্ত গতি। সো স্পন্দন গতিও এক প্রকার পর্যাবৃত্ত গতি। তাহলে স্পন্দন গতিরও বৈশিষ্ট্য একই থাকবে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে গতি রিপিটেশন হবে, এইটুকু ঠিক আছে। জাস্ট এক্সট্রা একটা নতুন বৈশিষ্ট্য চলে আসে, এটাকে আমি এই জন্য 3 নাম্বার বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি। আগে 2টা বৈশিষ্ট্য এর জন্য অ্যাপ্লিকেবল, 3 নাম্বার বৈশিষ্ট্য কি ভাই? এখানে এদিক ওদিক চলবে, এদিক ওদিক থেকে গতি রিপিটেশন হবে, এদিক ওদিক থেকে গতি রিপিটেশন হবে। সো তোমরা হয়তোবা দেখেছো সিম্পল পেন্ডুলাম, যদি না দেখে থাকো আসো আমি একটা চেষ্টা করি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। সিম্পল পেন্ডুলাম, দেখি কিছু পাচ্ছি কিনা। ওয়েট, সিম্পল পেন্ডুলাম সিমুলেশন দিয়ে দিই। সিমুলেশন, সিম্পল পেন্ডুলাম সিমুলেশন, তারও দেখি পাচ্ছি কিনা।
তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, গুগলে সবকিছু অ্যাভেলেবল। এখন বর্তমানে এআই এর দুনিয়া। তো তুমি যদি এগুলাকে পারফেক্টলি ইউটিলাইজ না করো, ইউজ না করো, তাহলে তুমিই পিছিয়ে থাকবে। সেগুলো করা লাগবে। আমাদের সাথে দেখতে পাচ্ছি রাজদীপ কুন্ড, নাকি রাজদীপ কুন্ড না? আমি কি ভুল নাম বললাম নাকি ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে রাজদীপ, তোমাকে মনে হয় আজকে আমি প্রথম দিন দেখলাম। ইয়েস, তুমি কি ক্লাসগুলো আমি লাইভে করেছো আগে? লাইভে আগে করেছিলাম। আচ্ছা, বাট আমি দেখি নাই। যাই হোক, নতুন তোমাকে যেহেতু দেখলাম, সো আমার পক্ষ থেকে তোমাকে সালাম, আসসালামু আলাইকুম, আদাব। ওয়ালাইকুম ওকে ভাই, আসসালাম। এবার আসো। এই হচ্ছে ভাই একটা সিম্পল পেন্ডুলাম। সো আমরা যদি লেংথ, ম্যাস, গ্র্যাভিটি, ফ্রিকশন, ওকে। সো দেখো এই জিনিসটাকে আমি যদি একটা সার্টেন অ্যাঙ্গেলে টেনে যদি ছেড়ে দিই, তাহলে দেখবো ভালো মতো, তাহলে এই জিনিসটা দুলতে থাকবে। দেখতে কি পাচ্ছ? জি ভাইয়া দেখা যায়। সেইটার নামে হচ্ছে ভাই সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম। সো দেখো, জাস্ট মনে রাখবো এখানে মজার বিষয় কি জিনিস। জাস্ট এখানে একটা মজার বিষয় একটু জাস্ট বলে রাখি। দেখো এই জিনিসটা এই পর্যন্তই আসছে, এই জিনিসটা এই পাশে, এই জিনিসটা এই পাশে এই পর্যন্তই আসছে, আর ওই পাশে এই পর্যন্তই আসছে। এর বাইরে কিন্তু সে যাচ্ছে না। এইটুকু জায়গার মধ্যে সেই জিনিসটা গতি রিপিটেশন করছে, তাই না? ওইদিকেও যাচ্ছে না, এইদিকেও যাচ্ছে। আর সিম্পল পেন্ডুলামের এই গতিটা সারা জীবন চলতে থাকে। সো তুমি এখন বলতে পারো যে ভাই সারা জীবন দুলতে থাকবে, এটা কি পসিবল? উত্তর হচ্ছে না। সো সিম্পল পেন্ডুলামের এই গতিটা একটা ইমেজিনারি গতি, ওকে? এটা হচ্ছে অ্যাকচুয়াল সিম্পল, মানে হচ্ছে পেন্ডুলামের গতি বা শরৎ দোলকের গতি। বাট আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে শরৎ দোলক তৈরি করতে চাই বাস্তব জগতে, সেখানে ভ্যাকিউম থাকে না, এয়ার থাকে, এয়ার একটা ফ্রিকশন থাকে। এই কারণে প্রতি মুহূর্তে এই ববটা শক্তি হারাতে হারাতে একসময় কেন্দ্রে পতিত হয়। সো যাও ওইদিকার কথা বাদ, এখানে চলে আসো। আসো আমরা এবার শুরু করি। সো স্পন্দন গতির উদাহরণ কি ভাই? মাত্র বললাম স্পন্দন গতির উদাহরণ হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম। সো ধরো এই একটা বব, এই একটা বব। আমি যদি হৃৎপিণ্ড তো বলা যায়। তার একটা সেকেন্ড কম্বাইন করে নিই। এই সরি সরি, হ্যাঁ, তারপর এটাকে একবার রিপিট করি। যদি এতক্ষণ আমি নিজে এঁকে ফেলতে পারতাম, বাট তারপরে দেখি। ওকে, সো এই গতিটাকে আমরা বলতে পারি একটা সরল, সরি, স্পন্দন গতি। সো দেখো এই যে ববটাকে আমরা যদি একটা সার্টেন ডিস্টেন্স থেকে ছেড়ে দিই, তাহলে সে এইভাবে দুলতে থাকবে। এই গতিটাকে আমরা বলতে পারি স্পন্দন গতি। তাহলে এটা কেন পর্যাবৃত্ত গতি আর কেন স্পন্দন গতি, আসলে আমি উদাহরণ দিচ্ছি বা বুঝাচ্ছি। সো ব্যাপারটা বুঝো। ববটাকে ধরো, এই গোল জিনিসটাকে বলি আমরা বব, আর এটা হচ্ছে সুতা। এইখান থেকে যদি ছেড়ে দিই, তাহলে সে এই পাশে গেল, আবার আসলো। তো এই পাশে দেখো ব্যাপারটা, এই পাশে গেল, আবার আসতে ফিরে আসতে যে সময়টা লাগে সেটা আমরা বলি পর্যায়কাল, কারণ গতি রিপিটেশন হচ্ছে, ফিরে আসার পর আবার যাবে। আচ্ছা, এবার দেখো আমরা এইখানে একটা পয়েন্টের কথা চিন্তা করি, এই জায়গাটাতে। আর এই ববটাকে ধরো আমি একটা লাল কালারের বস্তু দ্বারা ইমেজিন করলাম। সেই রেড কালারের বস্তুটা দেখো আসলো, এই যে গ্রিন কালারের জিনিসটাকে অতিক্রম করে এখানে এসে আবার ঘুরে গেল, আবার কিছুক্ষণ পর এই গ্রিন কালারের বস্তুটাকে কিন্তু একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে দেখো এই জিনিসটা অনেকে বুঝতে পারে না যে কেন স্পন্দন গতি একটা পর্যাবৃত্ত গতি। এখানে দেখো এই গ্রিন কালারের বস্তুটাকে কিছুক্ষণ পর পর একই দিক থেকে অতিক্রম করছে ববটা। দেখো প্রথমে এই দিক থেকে গেল, ভালো মতো বুঝবা, এই যে এই দিক থেকে গেল, এরপর এখান থেকে ঘুরে এসে আবার একই দিক থেকে যাচ্ছে, মাঝখানে অবশ্য অন্য দিক থেকে আসছে, এই জন্যই তো এটা স্পন্দন গতি, এত পর্যাবৃত্ত গতি থাকলো। তো এই যে এই মাঝখানে এই বস্তুটাকে, একটা পয়েন্টকে একই দিক থেকে গেল, ফিরে এসে আবার কিছুক্ষণ পর একই দিক থেকে অতিক্রম করবে। তো এই কারণে এই গতিটাকে আমরা নাম দিই হচ্ছে বিশেষ পর্যাবৃত্ত গতি এটা, এবং এটার নাম দিয়ে হচ্ছে স্পন্দন গতি। কেন স্পন্দন গতি? কারণ এই গতিটাতে এদিক ওদিক আকারে চলছে সবকিছু। সবাই কি বুঝতে পেরেছি সবকিছু ভাইয়া, নাকি বুঝি নাই? কথা বলি। জি ভাইয়া বুঝেছি। ওকে, সো স্পন্দন গতিও আমরা শিখে ফেললাম। এবার আমাদের পড়া লাগবে, আসো এবার আমরা পড়বো স্পন্দন গতি থাকলো, যা সামনে কিছু জিনিস অ্যাড করে দিই। এবার আমরা পড়বো হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি।
সো আগের তিনটা বৈশিষ্ট্য এখানে অ্যাপ্লিকেবল হবে, এদিক ওদিক গতি এবং নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পরপর গতি রিপিটেশন হচ্ছে, এদিক ওদিক অবশ্যই। সরল ছন্দিতে স্পন্দনে এক্সট্রা আরেকটা বৈশিষ্ট্য চলে আসে, সেটা হচ্ছে এই গতিটা ভাই সরল রৈখিক। গতিটা কি? সরল রৈখিক। সো এটা ইমেজিন করার বিষয়। তুমি খুব ভালো মতো দেখো স্পন্দন গতির ক্ষেত্রে এই গতিপথটা কিরকম ভাই? এই গতিপথটা কিরকম দেখো তো, এই যে আমরা যদি ববের কেন্দ্রগুলো কানেক্ট করে দিই, তাহলে গতিপথটা দেখো তো এই যে এরকম না, এইটুকু জায়গার মধ্যেই ববটা অতিক্রম করতে থাকবে। আমি রেড কালারের বস্তুটাকে যদি জাস্ট করি, দেখো রেড কালার জিনিসটা এরকম একটা কৌণিক পথে গতিশীল হচ্ছে না, একটা কৌণিক পথে গতিশীল হচ্ছে। তো এই পথটা কি ভাই বলো? এই পথটা হচ্ছে একটা কৌণিক পথ বা গোলাকার পথ। বাট এই স্পন্দন গতিটাকে আমরা সরলছন্দিতে স্পন্দন বানাতে পারি যদি এই কৌণিক মানে পথটাকে, গোলাকার পথটাকে আমরা যদি কোনো কারণে সরল রৈখিক বানাতে পারি। এখন এটা কিভাবে সম্ভব বল? মানে ববটা এইভাবে কৌণিক পথে দোলা যাবে না, এইভাবে কৌণিক পথে দোলা যাবে না, ওকে এরকম একটা সরল রৈখিক পথে দোলা লাগবে। ববটা দুলবে বাট সরল রৈখিক পথে দুলবে। কিভাবে করতে পারি? কোনো আইডিয়া আছে তোমাদের? বলো, কোনো আইডিয়া আছে? উত্তর হচ্ছে ভাই, আমি তোমাদেরকে বলি, উত্তর হচ্ছে আমরা যদি একদম সামান্য রকম কৌণিক বিচ্যুত করি, একদম সামান্য। ওয়েট, আচ্ছা এগুলো আঁকা বেশ টাফ হয়ে যাবে, তো আমি এগুলোকে ডিলিট করে দিই। দাও, আমি নিজে আঁকছি। দেখো এই ববটাই যদি এইরকম ভাবে সামান্য একটু পথে এইভাবে মুভ করতে থাকে, সামান্য একটু পথে যদি এইভাবে মুভ করতে থাকে, তো কিরকম হবে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এইরকম হবে। সো দেখো ববটাকে আগে আমরা অনেক বড় একটা কৌণিক বিচ্যুত করেছিলাম, অনেক বড়। এই যে এই কোণটা যে আছে, এই থিটা কোণটা অনেক বড় ছিল, অনেক দূরে নিয়ে যা ছেড়ে দিয়েছি। আমি যদি ববটাকে সামান্য দূরে নিয়ে যাই, এবার যে থিটাটা আছে মানে মাঝখান থেকে কৌণিক যে সরণটা আছে, এই থিটার মানটা যদি ভেরি স্মল করে যদি ছেড়ে দিই, এবারও কিন্তু ববটা স্পন্দন করবে, এদিক ওদিক যাবে। বাট এবার যে স্পন্দনটা হবে, এই গতিটা অলমোস্ট একটা সরল রৈখিক পথ, অলমোস্ট। এই থিটার ভ্যালুটা যদি লেস দেন ইকুয়াল 4 ডিগ্রি হয়, মানে এই কৌণিক মানটা যদি মাত্র 4 ডিগ্রি আশেপাশে হয়, তাহলে এই গতিপথটা অলমোস্ট একটা সরল রেখা হয়। সো আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভাই কিভাবে কি হলো? সর্বপ্রথম শিখলাম আমরা পর্যাবৃত্ত গতি, খুবই সহজ একটা জিনিস। পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পরপর গতি রিপিটেশন হওয়া, এটারই একটা বিশেষ ফরম্যাট হচ্ছে স্পন্দন গতি বা অসিলেটরি মোশন। তখন আগের দুইটা কন্ডিশনের সাথে নতুন করে অ্যাড হলো কি এদিক ওদিক, তার মানে এই ববটা এদিক ওদিক থেকে ঘুরতে থাকবে। জাস্ট এখানে দেখলাম কি ভাই, ববটা কৌণিক পথে এদিক ওদিক করছে, কৌণিক, এই পথটা কি কৌণিক। এবং এখানে যে মাঝের যে লাইনটা আছে, এই লাইন থেকে যেখানে সে গেল, এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা অনেক বড় হয়। অ্যাঙ্গেলটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, বাট এটা অনেক বড় অ্যাঙ্গেল হয়। এখন আমরা যদি এই জিনিসটাকে নতুন একটা কন্ডিশন অ্যাড করে দিই, যে গতিটা এদিক ওদিক থাকবে বাট সরল রৈখিক পথে হবে, সেক্ষেত্রে করা লাগবে কি ভাই, থিটাটাকে অতিরিক্ত ছোট করে দেওয়া লাগবে। মানে ববটাকে খুব সামান্য কৌণিক বিচ্যুত করে ছেড়ে দিলে ববটা এই যে এইটুকু জায়গার মধ্যে তুলবে, আর এইটুকু জায়গা অলমোস্ট একটা সরল রেখা। সো এটাকে আমরা বলতে পারি তখন সরল ছন্দিত স্পন্দন গতি, যেটাকে ইংলিশটা এটার খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ টার্মটা পড়ে দিচ্ছি, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখন আমাকে সবাই একটু কথা বলো ভাই, আমি কি বোঝাতে পেরেছি কিনা? জি ভাইয়া বুঝছি। বাকিরা? জি ভাইয়া। কোথাও কোনো সমস্যা নেই? সবকিছু ক্লিয়ার? না। তামা ক্লিয়ার? টিটিএম নাকি না? সবকিছু ক্লিয়ার না ভাইয়া? জি ভাই। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আসো এবার আমরা এই সরল ছন্দিতে স্পন্দনের একটা উদাহরণ অলরেডি পড়েছি। সরল ছন্দিতে স্পন্দনে দুইটা উদাহরণ হতে পারে, সরল ছন্দিতে স্পন্দনের উদাহরণ হতে পারে দুইটা। একটা তোমরা মাত্র পড়লা, সেটা কি ভাই, সরল দোলকের গতি। আর 2 নাম্বার আরেকটা উদাহরণ হতে পারে, সেটা হচ্ছে স্প্রিং এর গতি। বুঝতে পারছি? সরল ছন্দিত স্পন্দনে দুইটা উদাহরণ আমাদের শেখানো হয়, একটা সরল দোলকের গতি আর একটা স্প্রিং এর গতি। সো আমি দুইটা তোমাদেরকে শেখাবো।
সর্বপ্রথম আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো এটাই তো একটা সরল দোলক, তাই না ভাইয়া? বুঝতে কি পারছি? এটাই যে একটা সরল দোলক। সো এই সরল দোলকের দেখো তো ভাই পর্যায়কাল থাকবে নাকি থাকবে না? সরল দোলকটার পর্যায়কাল থাকবে। এই গতিটা তো রিপিটেশন হচ্ছে। ববটা এখানে ছিল, ঘুরে আবার একই জায়গায় আসতেছে, ববটা ঘুরে আবার একই জায়গায় আসতেছে। যত সময় পর পর গতি রিপিটেশন হয় সেটাকে আমরা বলি না পর্যায়কাল? বুঝতে পেরেছি? এই পর্যায়কাল নির্ণয়ের একটা সূত্র আছে। পর্যায়কাল নির্ণয়ের সূত্র, এখানে কয়টা রাশি আছে আমরা আগে তাকে দেখার চেষ্টা করি। দেখো ভাই, এই যে সুতার যে দৈর্ঘ্যটা আছে, সুতার দৈর্ঘ্যকে বলা হয় এল, স্মল এল। আর এই যে ববের যে ব্যাসার্ধ আছে, এই ববের ব্যাসার্ধকে বলা হয় স্মল আর। সুতার দৈর্ঘ্য স্মল এল, ববের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে এই দুইটা মিলে আমরা একটা টার্ম শিখি, সেটার নাম হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। সুতার কার্যকরী দৈর্ঘ্য, এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা। এটা ক্যাপিটাল এল মানে হচ্ছে স্মল এল প্লাস আর, মানে সুতার দৈর্ঘ্য প্লাস রেডিয়াস মিলে হয় কার্যকরী দৈর্ঘ্য। এটা একটা জিনিস। 2 নাম্বার এখানে আরেকটা জিনিস আছে ভাই, সেটা হচ্ছে এইটা তো একটা বব, এটা তো একটা বস্তু, এই বস্তুর তো একটা ভর থাকবে। সো ববের ভর থাকে এখানে, এম হচ্ছে ববের ভর। এই এম আর এল এই দুইটা মিলিয়ে একটা সূত্র প্রতিপাদন করা যায়, যেখানে আমরা এই ববটার এই সরলছন্দিত গতিটাতে, এটা তো একটা পর্যাবৃত্ত গতিও অ্যাজ ওয়েল, এই সরলছন্দিত গতিতে ববটার আমরা একটা পর্যায়কাল বের করতে পারি। সো আমরা কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের সূত্রের প্রতিপাদন নেই, আমরা ডিরেক্টলি পর্যায়কালের সূত্রটা লিখে ফেলছি। সূত্রটা হচ্ছে ভাই 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাই রুট ওভার এল বাই জি। দেখো তো এই জিনিসটা বুঝেছি কিনা। এটা হচ্ছে ববটা কত সময় পর পর গতিটা রিপিটেশন করছে, এটা হচ্ছে তার সূত্র 2 পাই রুট ওভার এল ডিভাইড বাই জি। এল এর পরিচয় কি ভাই? কার্যকর দৈর্ঘ্য। জি এর পরিচয় কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। বুঝতে পেরেছি নাকি বুঝিনি? সবাই বলো, ক্লিয়ার কি হলো ভাই? একটু কথাবার্তা বলবো। সবকিছু ক্লিয়ার না ভাই? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ক্লিয়ার। তাহলে এবার দেখো, আমি জাস্ট তোমাদের কিছু কথাবার্তা বলি। যেমন এই জায়গাটাতে যদি একটু কথাবার্তা বলি, আমি যদি তোমাকে বলি যে ববের ভর বাড়ালাম অথবা ববের ভর কমালাম, তাহলে বলো তো পর্যায়কালের কি চেঞ্জ হবে? মানে আমি যদি একটা ভারী বস্তু নিয়ে নিই, এখানে যদি একটা ভারী বস্তু ঝুলিয়ে দিই, তারপর পর্যায়কাল হিসাব করি, আর একটা হালকা বস্তু যদি ঝুলিয়ে দিই, এরপর এই থেটা কোণে বিচ্যুত করে ছেড়ে দিই, পর্যায়কালের কি পরিবর্তন হবে? বাড়বে নাকি কমবে? ভারী বস্তুর ক্ষেত্রে কি পর্যায়কাল বেশি হবে নাকি হালকা বস্তুর ক্ষেত্রে পর্যায়কাল বেশি হবে? কি মনে হয়? ট্রাই করো বলার, ভুল করলে তো শিখবে, কোনো অসুবিধা নেই। হালকা বস্তুর ক্ষেত্রে বেশি হবে হালকা পর্যায়কাল। বস্তুর ক্ষেত্রে বেশি হবে। হালকা বস্তুর ক্ষেত্রে বেশি হওয়া মানে কি? পর্যায়কাল বেশি হওয়া মানে কিন্তু স্পিড কম। মানে দেখো, একটা গতি রিপিটেশন হইতে সময় লাগতেছে বেশি, মানে কি টোটাল জিনিসটা আস্তে আস্তে হচ্ছে, ধীরে ধীরে হয়ে যাচ্ছে। হালকা বস্তুর ক্ষেত্রে কি পর্যায়কাল বাড়বে নাকি কমবে? তুমি যেটা বললা বাড়বে, এটা তো আসলে কমানো বলা উচিত, যে পর্যায়কাল কমে যাবে ভাই। হালকা বস্তু দিলে খুব দ্রুত আসবে, আর ভারী বস্তু দিলে আস্তে আস্তে আসবে, এরকম না ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাই। ওকে, তো এইটা হচ্ছে দুইটাই ভুল বলেছো। পর্যায়কাল এখানে আনচেঞ্জ থাকবে, পর্যায়কাল এখানে আনচেঞ্জ থাকবে। এখন তোমরা বলতে পারো ভাই এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে এইভাবে। দেখো তুমি এই সূত্রটাতে কোথাও এম এর অস্তিত্ব দেখতে পাচ্ছ? এম বাড়াই বা কমাই, এই সূত্রে কোথাও এম এর অস্তিত্ব দেখতে পাচ্ছ? উত্তর হচ্ছে না। তাহলে পর্যায়কাল বাড়াই অথবা ভর কমাই, টি বা পর্যায়কাল আনচেঞ্জ থাকবে। টি বলতে কি বুঝাচ্ছি ভাই? টি মানে কি বলো? টি এর মানে কিন্তু দুইটা পরিচয় আছে, পর্যায়কালও বলতে পারো, দোলনকালও বলতে পারো। এটাকে অনেক সময় দোলনকালও বলা হয়, অনেক সময় এটাকে পর্যায়কালও বলা হয়। বুঝতে পারলাম নাকি বুঝি নেই? এম এর কোনো অস্তিত্ব নাই এখানে, এম কোনোভাবে বাড়াও আর কমাও কোনো চেঞ্জ হবে না। আমরা কি বোঝাতে পেরেছি ভাই? বুঝতে পেরেছি আমরা সবাই নাকি বুঝতে পারি নাই বলো? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো, যদি কোনো কারণে জি কনস্ট্যান্ট হয় ভাই, জি এর মানটা যদি কোনো কারণে ধ্রুবক হয়, অর্থাৎ তুমি ধরো গ্রাউন্ডে নিয়ে কাজটা করছো, গ্রাউন্ডে তো জি এর মানটা সেম থাকবে। উপরে গেলে জি কমে, পৃথিবীর গ্রাউন্ড থেকে গভীরে গেলেও জি কমে, বড় ক্লাসে শিখবে, আপাতত জাস্ট মনে রাখো। সো জিটা ধরো ধ্রুবক রাখলা, মানে পৃথিবীর গ্রাউন্ডে রেখেই তুমি একটা সরল দোলকে দুলাচ্ছ। এরপর তুমি একবার সুতাটাকে লম্বা করে দিলা, একবার সুতাটাকে খাটো করে দিলা, একবার লম্বা করে একবার খাটো করে, তাহলে পর্যায়কাল চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে তোমাদেরকে একটু বলি। তুমি জাস্ট ওই জায়গাটাতে দেখো, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাই একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, 2 পাই একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট মিলে আলাদা হয়ে গেলে এখানে শুধুমাত্র রুট ওভার এল থাকে না, আর এই পাশে শুধুমাত্র টি থাকে না, কনস্ট্যান্ট আর সমান চিহ্ন মিলে হয় যে সমানুপাতিক চিহ্ন। তাহলে আমরা কি বলতে পারি না টি ইজ প্রপোর্শনাল টু রুট এল? বলা যায়।
বলা যায় নাকি যায় না বলো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি না ভাই, যদি কোনোদিন দৈর্ঘ্য বাড়াও, দৈর্ঘ্য যদি বাড়াও তাহলে পর্যায়কাল বাড়বে নাকি কমবে? উত্তর হচ্ছে বাড়বে, কারণ সমানুপাতিক। যদি কোনোদিন দৈর্ঘ্য কমাও তাহলে দোলকের পর্যায়কাল বাড়বে নাকি কমবে? উত্তর হচ্ছে কমবে। পর্যায়কাল বেড়ে যাওয়া মানে কি, দোলকটা কি স্পিডি হয়ে যাওয়া নাকি ধীরে হওয়া? কমবে। উত্তর হচ্ছে ধীরে হয়ে যাওয়া। আর পর্যায়কাল কমে যাওয়া মানে কি, দ্রুত দ্রুত গতি রিপিটেশন হচ্ছে, তার মানে এই জিনিসটা দ্রুত হয়ে যাওয়া। আমি কি তোমাদের সবকিছু বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারিনি? জি ভাইয়া বুঝছি সব। একদম কি ক্লিয়ার নাকি কোথাও কোনো সমস্যা আছে? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এবার লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যদি কোনো কারণে ওই সম্পর্কটাতেই দিকে তুমি তাকাও, যদি কোনো কারণে ভাই এবার এল কনস্ট্যান্ট হয়, এল যদি ধ্রুবক রাখো, ধরো তুমি সুতার দৈর্ঘ্যটাকে ধ্রুবক রাখলা, এরপর এই সেম দোলকটাকে তুমি চাঁদে নিয়ে গেলা, চাঁদে গেলে কিন্তু জি এর মানটা চেঞ্জ হয়ে যায়, তাই না? একটা দোলককে তুমি পৃথিবীতে দুলায় পর্যায়কাল পেলা, এরপর সেম দোলকটাকে তুমি চাঁদে নিয়ে গেলা, সেখানে দোলকটাকে দুলিয়ে দেখলা, পর্যায়কাল আলাদা আসবে কেন ভাই? কারণ জি চেঞ্জ হয়েছে। সো এবার দেখো 2π কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট, পুরো কনস্ট্যান্ট এবং সমান চিহ্ন চলে যাবে, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g বলা যায়। বুঝতে পারলাম? তাহলে যদি কোনো কারণে ভাই জি এর মান বাড়ে তাহলে পর্যায়কাল কমবে, কারণ ব্যস্তানুপাতিক। আর যদি কোনো কারণে জি এর মান কমে তাহলে পর্যায়কাল বাড়বে। বুঝতে পেরেছি? পর্যায়কাল বাড়া আর কমার সাথে স্পিড বাড়া আর কমা কিভাবে হয় এটা বুঝেছি না ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, জি এর মান কখন কমে? পৃথিবী থেকে, মনে রাখবা, পৃথিবীর গ্রাউন্ড থেকে যত উপরে যাবা জি এর মান কমবে, গ্রাউন্ড থেকে যত গভীরে যাবা, মানে গর্ত করে যদি নিচে নামো তারপরে জি এর মান কমবে, গ্রাউন্ডেই মোটামুটি একটা ভালো মান থাকে। বুঝতে পারছি? তো এগুলো তোমাদের ক্লাসের না, এগুলো বড় ক্লাসের পড়া, তারপরে একটু দেখিয়ে রাখলাম। সো দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সরল ছন্দিত স্পন্দনের একটা উদাহরণ হচ্ছে সরল দোলক গতি। সরল দোলক গতির খুঁটিনাটি সব পড়ে ফেলেছি, সব পড়ে ফেলেছি। জাস্ট একটা জিনিস বলে রাখবা, এই থিটার মানটা ভেরি ভেরি স্মল বলতে বোঝাচ্ছি, থিটার মানটা লেস দেন ইকুয়াল 4 ডিগ্রি, 4 ডিগ্রির কম বা ছোট যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সরলছন্দিত স্পন্দন গতি। আর যদি এই থিটার মানটা 4 ডিগ্রি না হয় 30 ডিগ্রি হতো তাহলে আমরা বলতাম শুধু স্পন্দন গতি, সরলছন্দিত স্পন্দন বলতাম না। সবাই কি বুঝতে পারছো সবকিছু? জি বুঝতে পারছি না ভাই? আচ্ছা, এরপর সরলছন্দিত স্পন্দনের আরেকটা উদাহরণ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং এর গতি। স্প্রিং এর গতি, আসো স্প্রিং এর গতিটা আমরা একটু পড়ে ফেলি। স্প্রিং এর গতি। সো দেখো, স্প্রিংটাও ভাই আবার দুই ভাবে আমরা ঝোলাতে পারি, একটা হচ্ছে আনুভূমিক ভাবে, একটা উলম্ব ভাবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুটোই। সর্বপ্রথম দেখো, ধরো এই জায়গাটাতে ভাই একটা স্প্রিং আছে, আর এটা একটা ব্লক বা ভর, এম ভরের একটা বস্তু আছে। স্প্রিংটা এই দিকে কোনো একটা জায়গায় কানেক্টেড আছে, আর এটা ধরো একটা তল, যেই তলের উপর স্প্রিংটা আর বস্তুটা যুক্ত আছে। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো, আমি যদি কোনো কারণে এইবার একটা কাজ করি, আমি যদি কোনো কারণে একটা কাজ করি, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি যদি, আয় হায়, আমি যদি টেনে লম্বা করি, লম্বা করে যদি ছেড়ে দিই, টেনে লম্বা করে যদি ছেড়ে দিই, স্প্রিংটাকে ধরো টেনে লম্বা করে ছেড়ে দিলাম, স্প্রিং কি আবার আগের জায়গায় ফিরে আসতে যাবে না? খুবই স্বাভাবিক। জি ভাইয়া। যদি ফিরে আসতে চায় তখন স্প্রিংটা এইভাবে দুলতে থাকে, দুলতে থাকে, এইভাবে দুলতে থাকে। সো এই যে এদিক ওদিক গতি হচ্ছে, এদিক ওদিক গতি হচ্ছে, সো এটাকে আমরা কি একটা সরলছন্দিত স্পন্দন গতি বলতে পারি নাকি পারি না বলো? পারি না ভাই? অথবা তোমরা এখন বলতে পারো যে ভাই প্রসারণ করে কেন, সংকোচন করে যদি ছেড়ে দিতাম, সংকোচন করেও যদি ছেড়ে দিতাম তারপরও এটা এইভাবে দুলতে থাকতো, এইভাবে দুলতে থাকতো। বুঝতে পারছি সবকিছু নাকি বুঝি নাই? জি ভাইয়া। সো ধরো আমি একটা স্প্রিংকে এরকম ভাবে প্রসারণ করলাম, প্রসারণ করলাম, ঠিক আছে, প্রসারণ করে ছেড়ে দিলাম। প্রসারণ করে ছেড়ে দিলে তোমরা জানো স্প্রিংটা দুলতে থাকবে। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা বুঝো, এখানে সাম্যাবস্থান কোনটা বলো? সাম্যাবস্থান কোনটা? আমি জাস্ট তোমাদের কয়েকটা জিনিস শেখাবো এই জায়গায়, এগুলো একটু বড় ক্লাসের পড়া, বাট তারপরে একটু মনে রাখো, বড় ক্লাসে কাজে লাগবে। দেখো তো ভাই, এটা স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য ছিল না? স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এই দৈর্ঘ্য ছিল না? সেটাকে আমরা বলতে পারি স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য বলা যায়। স্বাভাবিক দৈর্ঘ্য, এই স্বাভাবিক দৈর্ঘ্যটাকে আমরা নাম দিব হচ্ছে সাম্যাবস্থান। মানে এই অবস্থায় সে সাম্য অবস্থায় ছিল, নিউট্রাল ছিল এই জায়গায়। যখনই আমরা তাকে সাম্যাবস্থান থেকে কিছুটা সামনে নিয়ে গিয়েছি, কতটা সামনে নিয়ে গিয়েছি ভাই? ধরো আমরা এক্স পরিমাণ তাকে প্রসারিত করেছি,
সংকুচিত করতে পারতাম, সাম্যাবস্থান থেকে সংকুচিত করতে পারতাম। যখনই এক্স পরিমাণ প্রসারিত করে ছেড়ে দিয়েছি তখন এই স্প্রিংটা এইভাবে দুলতে থাকবে, বুঝতে পারছি? তাহলে এটা সাম্যাবস্থান থেকে কতটুকু প্রসারিত হলো ভাই? এক্স পরিমাণ প্রসারিত করে যদি ছেড়ে দিই তাহলে সেইভাবে দুলতে থাকবে। বুঝতে পারলাম নাকি বুঝিনি? সবাই কি বুঝতে পেরেছো ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি আচ্ছা ভাইয়া এবার বুঝছি। দেখো, এবার দেখো, এবার ধরো স্প্রিংটাকে আমি উলম্ব ভাবে ঝুলালাম, এখানে স্প্রিংটা আনুভূমিক তলে ছিল, এবার উলম্ব ভাবে ঝুলিয়ে দিলাম। ভালো মতো বুঝবা, ভালো মতো বুঝবা। উলম্ব ভাবে যদি ঝুলিয়ে দিই, দেখো আগে, আচ্ছা আমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই জিনিসটাকে, সরি, এই জিনিসটাকে আমি একটু সাইডে নিয়ে দিই, এখানে রাখি। দেখো আগে ধরো স্প্রিংটা এরকম ছিল ভাই, আগে ধরো স্প্রিংটা এরকম ছিল, এই যে এটা ছিল স্প্রিং, আগে ছিল স্প্রিংটা এরকম। যখনই একটা এম ভরের বস্তু ঝুলিয়ে দিব, স্প্রিং কি আর এরকম থাকবে নাকি কিছুটা প্রসারিত হয়ে যাবে? কিছুটা প্রসারিত হয়ে যাবে, ডেফিনেটলি প্রসারিত হবে। কিছুটা প্রসারিত হয়ে গেল। এই হচ্ছে স্প্রিং এর বর্তমান অবস্থা, বুঝতে পারলাম? তাহলে এইটা ছিল স্প্রিং এর, এটা ছিল কি বলো, স্বাভাবিক দৈর্ঘ্য বলা যায়, বলা যায়। এখন স্প্রিংটা প্রসারিত হলো, কতটুকু প্রসারিত হলো ভাই? ধরে নিলাম এক্স নট পরিমাণ প্রসারিত হলো, ঠিক আছে? প্রসারিত হয়, ধরে নিলাম স্প্রিংটা এখানে থেমে গেল, এখানে ধরো থেমে আছে, ভালো মতো বুঝবা, স্প্রিংটা এখানে থেমে আছে, এই জায়গাটাতে স্প্রিংটা এখন থেমে আছে। এরপরে, এরপরে ভালো মতো বুঝবা, এরপরে এই জিনিসটাকে, এই জিনিসটাকে তুমি যদি আরো প্রসারিত করো, ধরো আরো তুমি কিছুটা প্রসারিত করলা, ধরো এই জিনিসটাকে তুমি এরপরে আরো প্রসারিত করলা, এতটুকু প্রসারিত করলা, তো এখানে কিন্তু থেমে আছে, এরপর থেমে থাকা অবস্থাতে তুমি আরো প্রসারিত করলা কিছু একটা, এক্স পরিমাণ প্রসারিত করলা, প্রসারিত করে যদি ছেড়ে দাও, এরপর স্প্রিংটা এখানে এক্স নেমেছে না, উপরে এক্স পরিমাণ উঠবে, এক্স নেমেছে এক্স পরিমাণ উঠবে, এইটুকু জায়গার মধ্যে সে সরল ছন্দিতে স্পন্দন করবে, সরল ছন্দিতে স্পন্দন করবে। সো ভালো মতো বুঝবা, এই উদাহরণে সাম্যাবস্থান তৈরি হয়েছে কোথায় ভাই? স্বাভাবিক দৈর্ঘ্যে। পরের উদাহরণটাতে যেহেতু এখানে এমজির একটা কাজ আছে, এমজি করবে কি জানো, স্প্রিংটাকে এমনিতে একটু প্রসারিত করে দেবে, স্বাভাবিক অবস্থা থেকে এমনি একটু প্রসারিত করে দিবে, প্রসারিত করে দিয়ে এই জায়গায় নিচে এমজি ফোর্স আর উপরে স্প্রিং এর বল, নিচে এমজি ফোর্স উপরে স্প্রিং এর বল, দুইটা মিলে এই জায়গাটাতে স্প্রিংটা চলে আসবে সাম্যাবস্থায়। সো এই যে পরের যে হলুদ কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাম্যাবস্থান। সেগুলো তোমাদের না শিখলেও চলতো, বাট তারপর আমি একটু বলে দিচ্ছি। এবার এই হলুদ কালারের রেখাটা হচ্ছে সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকেও তুমি যখন এক্স পরিমাণ প্রসারিত করেছো, তখন সেই এক্স পরিমাণ প্রসারণ নিয়ে এইভাবে সরল ছন্দিতে স্পন্দন করবে। আর এখানে সাম্যাবস্থান থেকে যখন তুমি এক্স পরিমাণ প্রসারিত করেছো, তখন এইটুকু জায়গার মধ্যে সরল ছন্দিতে স্পন্দন করবে। সো ব্যাপারটা বুঝো, আনুভূমিক অবস্থায় সাম্যাবস্থান অর্জিত হলো কোথায় ভাই? স্বাভাবিক দৈর্ঘ্যে। উলম্ব অবস্থায় সাম্যাবস্থান অর্জিত হলো কোথায়? স্বাভাবিক দৈর্ঘ্যে না, কিছুটা নিচে, সাম্যাবস্থান কিছুটা নিচে স্বাভাবিক দৈর্ঘ্যের থেকে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ব্যাপারটা কি বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? সবাই কথা বলি। বুঝতে জি ভাইয়া পারছি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন স্প্রিং এর আমাদের শেখা লাগবে পর্যায়কাল। কেন পর্যায়কাল শিখবো? কারণ স্প্রিংটা করছে কি, সরলছন্দিতে স্পন্দন করছে, কারণ সরল রৈখিক গতি আর রিপিট হচ্ছে মানে কি, অবশ্যই সরলছন্দিতে স্পন্দন। তাহলে যতক্ষণ পরপর জটিলতা রিপিট হয় সেটাকে আমরা বলতে পারি কি, পর্যায়কাল। সো স্প্রিংটার একটা পর্যায়কাল বের করা লাগবে। এখন স্প্রিং এর পর্যায়কাল ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, এক হচ্ছে স্প্রিং এর ভর আর দুই হচ্ছে স্প্রিং এর কনস্ট্যান্টের উপরে। সো আমরা ধরে নিলাম স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, একই স্প্রিং নিয়ে কাজ করেছি, সো স্প্রিং কনস্ট্যান্ট কে কে। এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে ভাই স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা কি, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে একটা স্প্রিং কতটুকু হার্ড আর কতটুকু সফট এটার উপর ডিপেন্ড করে। সো তুমি চিন্তা করো, খেলনা গাড়ি যদি ভাঙো তাহলে ছোট স্প্রিং পাবা, এগুলো খুব সহজেই তুমি প্রসারিত সংকুচিত করতে পারবা। আবার তুমি ট্রাকের চাকার পিছনে দেখবা একটা স্প্রিং আছে, ওটা এতটাই শক্ত, ওটাতে যদি তুমি উঠে দাঁড়াও তারপর স্প্রিংটা সামান্য সংকুচিত করতে পারবা। তাহলে তোমাকে আমি দুই রকম স্প্রিং এর কথা দিলাম, উদাহরণ দিলাম, একটা হচ্ছে খেলনা গাড়ির স্প্রিং আর একটা ট্রাকের চাকায় লাগানো স্প্রিং। সো এই দুই প্রকার স্প্রিং এ তুমি একই পরিমাণ প্রসারিত করছো বা একই পরিমাণ সংকুচিত করছো, দুই জায়গায় আলাদা আলাদা বল দেওয়া লাগবে না? খেলনা গাড়ির স্প্রিংকে সামান্য বল দিলে সেটা প্রসারিত সংকুচিত হবে, ট্রাকের স্প্রিং এ তুমি যদি ওই পরিমাণ বল দাও সেটা কি সংকুচিত প্রসারিত হবে? উত্তর হচ্ছে না। সো এই কার উপর ডিপেন্ড করে স্প্রিং এর সংকোচন বা প্রসারণের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের উপর। যেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বেশি তাকে প্রসারিত বা সংকুচিত করা তত টাফ। সো আমি তোমাকে উদাহরণের জন্য বলছি, ধরো কোনো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 100, এটার উত্তর একক হচ্ছে ভাই নিউটন পার মিটার, বড় ক্লাসে শিখবে, আপাতত জাস্ট বলে দিচ্ছি 100 নিউটন পার মিটার। এটা মানে হচ্ছে 1 মিটার, 1 মিটার প্রসারণ বা সংকোচন, 1 মিটার প্রসারণ বা সংকোচন করতে করতে 100 নিউটন
বল প্রয়োজন। বুঝতে পেরেছি ব্যাপারটা? সো যেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যত বেশি, তাকে প্রসারণ করা তত কঠিন। কারণ কি? তাকে বেশি বল প্রয়োজন ওকে প্রসারণ বা সংকোচন করা। সো স্প্রিং ধ্রুবক জিনিসটা কি, এটা কি ফিল করতে পেরেছো নাকি পারো নাই? সবাই কথা বলি। স্প্রিং ধ্রুবক জি জিনিসটা ভাইয়া, কি ফিল করতে পেরেছি। পেরেছি ভাই? সবাই পেরেছি? জি ভাইয়া। ওকে, এখন তোমাকে একটা উদাহরণ দিই। এইখানে স্প্রিংটা আর এই বস্তুটা আর কি সরলচন্দ্রিত স্পন্দন করছে, এখানেও এই বস্তুটা সরলচন্দ্রিত স্পন্দন করছে। সো এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছে এই সরলচন্দ্রিত স্পন্দনের পর্যায়কাল হচ্ছে 2π√m/k 2π√m/k 2π√m/k। বুঝতে পেরেছি? তুমি বলতে পারো যে ভাই আনুভূমিক অবস্থায়, এটা হচ্ছে আনুভূমিক অবস্থা, আনুভূমিক অবস্থায় সরলচন্দ্রিত স্পন্দনের পর্যায়কাল কত? এটা। উলম্ব অবস্থা সরলচন্দ্রিত স্পন্দনের পর্যায়কাল কত? এটা। তাহলে তোমার এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইখানে এমজির কোনো প্রভাব নেই, এমজিটাকে এই যে এমজি নিচে কাজ করছে আর তলের যেহেতু উপর আছে তলেরটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাহলে এমজিটা এখানে নারিফাই হয়ে যাচ্ছে। আর এইখানে এমজি আছে, সো পর্যায়কাল তো চেঞ্জ হওয়া উচিত। এইটা আর এই জায়গায় তো পর্যায়কাল চেঞ্জ হওয়া উচিত। উত্তর হচ্ছে পর্যায়কাল চেঞ্জ হয় না। কেন হয় না বড় ক্লাসে উত্তর দিব, আপাতত মনে রাখো এইখানে এবং এইখানে দুই উদাহরণেই পর্যায়কাল সেম থাকে। জাস্ট এখানে এমজিটা নালিফাই না হওয়ার কারণে সাম্যাবস্থান স্বাভাবিক দৈর্ঘ্য থেকে নিচে নেমে গিয়েছে, আর এখানে এমজিটা নালিফাই হয়েছে। নালিফাই কিভাবে হলো ভাই? কিভাবে হলো দেখো, এমজি কাজ করে খাড়া নিচের দিকে, আর এই যে তলে আছে সেই তলটা একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল দেয়। এই ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলে এই এমজি কে নালিফাই করেছে। বুঝতে পেরেছি? সো ওগুলা বাদ ভাই, ওগুলো একটা অ্যাডভান্স পড়াশোনা হয়ে যায়, তোমরা জাস্ট এতটুকু বুঝো। এই স্প্রিং এর গতিটা কি বুঝতে পেরেছো ভাই, নাকি এর মধ্যে কোনো সমস্যা আছে বলো? কথা বলি, সবাই কথা বলি। ইজি। একদম ইজি না? জি ভাইয়া। আচ্ছা, এবার তোমাকে কিছু উদাহরণ দিচ্ছি তারা। এবার আমি যদি একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে ধরো কোন একটা স্প্রিং এর আমি কে এর ভ্যালুটা বাড়ালাম, বলো তো ভাই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বাড়বে নাকি কমবে, মানে পর্যায়কাল বাড়বে নাকি কমবে? এম কে কনস্ট্যান্ট রেখে, এম কে ধ্রুবক রাখলাম, ধ্রুবক রেখে কে এর মানটা বাড়ালাম। এম ধ্রুবক হয়ে যাওয়া মানে কি বলো? টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√, কে বলা যায় না? যেহেতু কে নিচে আছে, তাহলে কে এর মান বাড়লে টি এর মান কমবে, আর যদি কে এর মান কমে তাহলে টি এর মান বাড়বে। এই জিনিসটা বুঝেছি? কথা বলি সবাই, বুঝেছি না ভাইয়া? হ্যাঁ। আরেকটা উদাহরণ দিই। যদি কোনোদিন তুমি কে এর মানটা কনস্ট্যান্ট রাখো এর পরে, মানে ধরো একই স্প্রিং এ তুমি একবার হালকা বস্তু দিলা, একবার ভারী বস্তু দিলা, একবার হালকা একবার ভারী, কে এর মানটা ধ্রুবক রাখলা, তাহলে এরপরে তুমি যদি টি এর সাথে কে এর সম্পর্ক দেখো, তাহলে টি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু √m। সো ভর যত বাড়াবা পর্যায়কাল তত বাড়বে, পর্যায়কাল তত বাড়ে যাওয়া মানে কি স্প্রিংটা তত ধীরে হয়ে যাওয়া, মানে স্লোলি করবে। আর ভর যত কমাবা তত পর্যায়কাল বেড়ে যাবে। এই জিনিসগুলো একটু বোঝার ছিল, এগুলো মুখস্থ করা ছিল না, এগুলো বোঝার ছিল। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম নাকি বুঝি নাই? বলো ভাই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে একটু ব্যাপারটা বোঝো এই উদাহরণটাতে, এটাতে একটু ব্যাপারটা বোঝো। আচ্ছা দেখো তো ভাইয়া, আমি স্প্রিংটাকে কতটুকু প্রসারিত করে ছেড়ে দিব, সেটা আমার উপর ডিপেন্ড করে না। আমি এই স্প্রিংটাকে চাইলে আরেকটু প্রসারিত করতে পারতাম না? পারতাম তো, চাইলে আরেকটু বেশি প্রসারিত করতে পারতাম। চাইলে ভাইয়া দেখো তো আমি সংকুচিত করে ছাড়তে পারতাম না, মানে অত একটা প্রসারিত নাও করতে পারতাম। সো স্প্রিংকে আমি কতটুকু প্রসারিত করবো, ইট টোটালি ডিপেন্ডস অন মি না? বুঝেছি ব্যাপারটা? বলো এই কথাটা বুঝেছো নাকি বোঝো নাই? এই যে দেখো, ধরো আমি একটা 250 গ্রাম ভরের একটা স্প্রিং রাখলাম, ওকে। এরপর স্প্রিংটাকে ধরো আমি কোনো কারণে ধরে এখানে, এই যে দেখো ভালো মতো বুঝো, একটু ভালো মতো দেখো, এই ব্লু কালারের লাইনটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে একটা ব্লু কালারের লাইন আছে, ধরো আমি এই যে এই লাইনটা, এটা হচ্ছে ভাই স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্যের লাইন। এরপরে যদি আমি 250 গ্রামের একটা বস্তুকে, এরপরে যদি আমি একটা 250 গ্রামের বস্তুতে এখানে যদি ঝুলিয়ে দিই, এরপর বস্তুটা, আচ্ছা দাঁড়াও, 250 গ্রামের বস্তু এখানে ঝুলিয়ে দিলাম, তাহলে এই যে ব্লু একটা গ্রিন কালারের লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এর
সাম্যাবস্থানের লাইন। তোমরা কি দেখতে পাচ্ছ ভাই লাইনগুলা, নাকি অতটা ক্লিয়ার না? ক্লিয়ার দেখা যাচ্ছে যাচ্ছে? না ভাইয়া। আচ্ছা, ওই বেশি হোয়াইট হয়ে গিয়েছে না? বেশি হোয়াইট হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা জাস্ট তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। 250 গ্রাম একটা বাদ দিই, ছোট নেই, 50 গ্রামের একটা বস্তু। সো দেখো, এই 50 গ্রামের বস্তুটা আপ ডাউন করছে, এটাকে আমরা বলি তার সরল সন্ধি স্পন্দন গতি। আমি এই 50 গ্রামের বস্তুটাকে একটু বেশি নিচে টেনে ছেড়ে দিলাম, এবার সে অনেক বেশি জায়গা জুড়ে আপ ডাউন করছে। এরপর আমি 50 গ্রামের বস্তুটাকে আরো বেশি টেনে নিচে নিয়ে ছেড়ে দিলাম, এবার সে আরো বেশি জায়গায় আপ ডাউন করছে। এরপর আমি 50 গ্রামের বস্তুটাকে আরো নিচে নিয়ে ছেড়ে দিলাম, এবার সে আরো বড় রকম জায়গা জুড়ে আপ ডাউন করছে। সো ব্যাপারটা বুঝো, এই 50 গ্রামের বস্তুটা কোথা থেকে আপ ডাউন করবে এটা টোটালি আমার উপর ডিপেন্ড করে না, যে আমি কতটুকু টানবো, অল্প টানবো নাকি বেশি টানবো। বুঝতে পেরেছি? কতটুকু প্রসারিত করবো এটা আমার উপর ডিপেন্ড করে না। সো এই যে দেখো, সর্বোচ্চ প্রসারণকে বলা হয় এ। এটা হচ্ছে সর্বোচ্চ প্রসারণ, মানে যতটুকু আমি করে ফেলি সর্বোচ্চ প্রসারণকে বলা হয় এ। এর আরেকটা নাম হচ্ছে ভাই বিস্তার। তো ব্যাপারটা বুঝো, এই এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। এখানে ওই যে এক্স কে আমরা নামিয়েছি না, এটা আমার উপর ডিপেন্ড করছে, এটাই হচ্ছে এ। সো আমি সর্বোচ্চ তাকে কতটুকু প্রসারিত করে ছেড়ে দেবো এটা আমার উপর ডিপেন্ড করে। এরপরে কিন্তু প্রতি মুহূর্তে সংকোচন প্রসারণ, মানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়। এক্স এর সর্বোচ্চ মান হতে পারে এ, এর বাইরে কোনোদিন যাবে না স্ক্রিনটা, এর ভিতরে আসবে না। তুমি যদি ভালো মতো এখানে তাকাও, এই এম ভরের বস্তুটা তুমি দেখবা, এম ভরের বস্তুটা তুমি ভালো মতো তাকাও, এম ভরের বস্তুটাকে তুমি যদি ভালো মতো তাকাও, ও কিন্তু কখনো এই লাইনের বাইরে যাচ্ছে না। দেখো ওই লাইন পর্যন্ত সে থাকছে, নিচে কি যাচ্ছে না, উপরে গিয়ে থেকে থামছে না, ওই লাইন পর্যন্ত সে আসছে, এবং এই লাইনেই সে সবসময় থামবে, কারণ আমি এই পর্যন্ত এনেকে ছেড়ে দিয়েছিলাম। সো এই পর্যন্ত সে থামা করবে। আমি যদি এম ভরের বস্তুটাকে দাও, হায় হায়, এম ভরের এই বস্তুটাকে আমি যদি আরেকটু বেশি নামিয়ে ছেড়ে দিই, তাহলে এরপরে দেখবা সে এই পর্যন্তই আসছে। আমার হাত দেখো, এই পর্যন্ত সে আসছে, এই পর্যন্ত আসছে। সো আমি যেখানে এনে ছেড়ে দিলাম সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করলো, সর্বোচ্চ প্রসারণটা আমার উপর ডিপেন্ড করছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে সর্বোচ্চ প্রসারণ কত, এইটার উপর টি এর কোনো ডিপেন্ডেন্সি নেই। টি ডাজ নট ডিপেন্ড অন এ। বুঝতে পারলাম? মানে স্প্রিংকে তুমি সামান্য প্রসারিত করে ছেড়ে তো যত পর্যায়কাল পাবা, বেশি প্রসারিত করে ছেড়ে দিলেও ততই পর্যায়কাল পাবা। সো এটা একটা অ্যাডভান্স টপিক, তোমাদের দরকার নেই, এটা বড় ক্লাসে শিখবে আরো ভালোভাবে। জাস্ট বলে রাখলাম, যদি কখনো অ্যাডভান্স কোয়েশ্চেন আসে তোমাদের যেন ব্যাপারটা পারো। ফিল করতে পেরেছো সবকিছু যা বললাম এতক্ষণ পর্যন্ত? কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আদারওয়াইজ আমরা সামনে এগোই। সামনে আগাতে পারবো। ওকে, তাহলে আমরা সবকিছু পড়ে ফেললাম ভাই। সবাই কি বুঝেছো সবকিছু? রিপিট করা লাগবে? আর লাগবে না আশা করছি। সো এবার আমরা পড়বো হচ্ছে ভাই, হ্যাঁ বলো কি বললাম? বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা পড়বো হচ্ছে ওয়েভ বা তরঙ্গ। রাজদীপ কুণ্ড, তুমি বুঝেছো ভাইয়া সবকিছু? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, খুবই ভালো জিনিস। রাজদীপ, তোমাদের মনে হোলি গেল না 2-1 দিন আগে? জি ভাইয়া, কেমন এনজয় করলা? ভালোই। ওকে ভাই, সবারই এই অনুষ্ঠানগুলো একদম ফুলেস্ট এনজয় করা উচিত। মানে কোনো অনুষ্ঠান এরকম যেন না হয় যে আমি বাসায় বসে আছি, আজকে পড়াশোনা করব, এনজয় করব না, এইটা যেন না হয় ভাই। এটা আসলে টোটালি ডাম্ব একটা আইডিয়া। অনেকে ভাবে বেশি স্মার্ট হইতে গিয়ে ভাবে যে আমার ধর্মীয় অনুষ্ঠান আমি পালন করবো না, তাহলে মনে হয় অনেক স্মার্ট একটা জিনিস, আমি সারাদিন ঘুমাবো, এতে মনে হয় অনেক স্মার্টনেস প্রকাশ পায়। এটা একদমই না। ধর্মীয় অনুষ্ঠান সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একসাথে আসে, এনজয় করি আমরা। সো এই জায়গাগুলা সব সময় অনেক বেশি এনজয় করা লাগবে। আসো তরঙ্গ নিয়ে কথাবার্তা বলি। তরঙ্গ জিনিসটা কি ভাই বলো? তরঙ্গ জিনিসটা কি বলো, বা তরঙ্গ উৎপন্ন হয় কিভাবে আমাকে বলতে পারবা? তরঙ্গ উৎপন্ন হয় কিভাবে বলতে পারবা? আমরা মনে হয় মাত্র, আমি যারা তোমাদের রাইম ভাইকে একটু ডাক দিই, 1 সেকেন্ড ওয়েট করো, তাহলে বুঝবে। আচ্ছা দাঁড়া, আমি আগে তোমাদেরকে একটু বেসিক জিনিসটা আলোচনা করে নিই, আর রাইমকে আমি তোমাদের একটা কল দিব, তাহলে চলে আসবে। রাইম আর আমি পাশে দাঁড়িয়ে তোমাদেরকে আজকে তরঙ্গ ভিজুয়ালাইজ করাবো। দেখো কত মজার জিনিস তরঙ্গ। দাঁড়াও, একটু হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমি।
ওকে, সো কলটা আসবে এখন। আচ্ছা ভাইয়া দেখ, একটা জিনিস দেখো, ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটা এই পজিশন থেকে এরকম একটা পজিশনে তার সরণ হতে পারে, পজিশন বদলাতে পারে। সেই গতিটাকে আমরা নাম দিয়েছিলাম সরল রৈখিক গতি। ধরো এই পজিশনটার নাম হচ্ছে এ পজিশন, ফাইনালি এই বস্তুটাই, হ্যাঁ রাইট, তোকে একটু লাগবে, বি অবস্থানে চলে গেল। এই যে সরণটা, একটা সরণ হলো, এটাকে আমরা বলি হচ্ছে সরল রৈখিক গতি। সো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরণ হয় এবং এইভাবে সে শক্তি ট্রান্সফার করে। ধরো আমরা এখানে ওকে একটা গতিশক্তি দিলাম, এখানে ধরো একটা বল প্রয়োগ করলাম, ধরো এখানে তার আদিবেগ ছিল ইউ, তাহলে এখানে তার গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। বলটা কন্টিনিউয়াসলি প্রয়োগ করেছি, ফোর্স এখানে এফ ছিল, এখানেও এফ ফোর্সই আছে, তাহলে বেগ কন্টিনিউয়াসলি বাড়বে। সো এখানে শেষ বেগ হয়ে গেল ভি, এখানে গতিশক্তি হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার। সো গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার থেকে হাফ এম ভি স্কোয়ার, মানে কি গতিশক্তি আমরা ট্রান্সফার করেছি, একটা বস্তুতে গতিশক্তি দিয়েছি এবং বস্তুর এখানে কি হয়েছে, সরণ হয়েছে। এটা এক ধরনের গতি। কিন্তু তোমাদের ওয়েভ মোশনে কি হয় জানো, অণুর কোনো সরণ হয় না, যাকে নিয়ে আমরা ওয়েভ করছি তার কোনো সরণ হয় না। রাইম জাস্ট একটা সেকেন্ড, হ্যাঁ ওকে। তো আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আমি ওয়েভেরও একটা ইয়া নিয়েছি। তোমরা যদি ভালো মতো তাকাও এই জিনিসটার দিকে, এখানে দেখো অনেকগুলা কণা পাশাপাশি আছে, আমি যদি সামহাও এই জায়গায় একটা আন্দোলন করে ছেড়ে দিই, তাহলে তুমি ভালো মতো দেখবা কণাগুলা জাস্ট আপ ডাউন করবে, উপরে নিচে উঠানামা করবে। মোট কথা হচ্ছে, আমরা আগে সরল সন্ধিতে স্পন্দন পড়েছি না, কণাগুলা সরল সন্ধিতে স্পন্দন করবে, আপ ডাউন করবে, কিন্তু ওয়েভটা যাবে সামনে। সো ব্যাপারটা বুঝো, এই যে দেখো কণাগুলো উপরে নিচে আপ ডাউন করছে, ওভারঅল একটা সামনের দিকে একটা জিনিস যাচ্ছে। এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা সামনে যাচ্ছে, এই জিনিসটা সামনে যাচ্ছে, এই যে সামনে চলে আসলো। সো কণাগুলা কিন্তু নিজের পজিশনে আপ ডাউন করছে, বাট তরঙ্গটা সামনে যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমরা ভিজুয়ালাইজ করছি। তো রাইম চলে ক্যামেরার সামনে, হ্যাঁ আফানকে ডাকবে। ওকে, তাহলে একটা সেকেন্ড দাঁড়াও, আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা ভাইয়া, তোমরা দেখেছো না পুকুরে আমরা ঢিল ফেলেছে তো মনে হয়। অনেক সময় আমাদের হতো কি, এই ফুটবল খেলতাম গ্রামে, পুকুর থাকতো, অনেক সময় ফুটবল লাথি মারার পরে পুকুরে গিয়ে পড়তো, টেনিস বল অনেক সময় পড়তো, তো ওটা তো ডুবতো না, ভেসে থাকতো। এখন ধরো পুকুরে মাঝখানে গিয়েছে, এখন ফুটবলটাকে পুকুরের মাঝখান থেকে পারে আনার ওয়ে হচ্ছে দুইটা। একটা বোকামি ওয়ে, সেটা হচ্ছে, এটা কেউই করে না, কেউ বোকা না। একটা হচ্ছে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে গিয়ে বলটাকে নিয়ে পারে আসা, এটা একদম বোকা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে ফিজিক্স অ্যাপ্লাই করে। সো কেউ ফিজিক্স না বুঝেও কিন্তু অ্যাপ্লাই করে ফেলে। সেটা কি করে ভাই, আমরা না পুকুরে ঢিল ফেলি। সো ওই বলটার আশেপাশে ঢিল ফেলি, বলটা ধরে এইদিকে যেতে চাচ্ছে, সো আমরা ঢিল ফেলবো এইদিকে, তাহলে ওয়েভ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে, সেই তরঙ্গটার মাধ্যমে আমরা বলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। এই জিনিসটা কি ভিজুয়ালাইজ করতে পারো? কি বললাম, জি তোমরা ভাই, কি এটা ভিজুয়ালাইজ করতে করেছি। পারছো? হ্যাঁ কি বললাম ভাইয়া রাজ? এই কাজটা অনেকবার করেছি। হ্যাঁ অনেকবার করেছো। যারা এই কাজটা করো নাই তারা আসলে অত এনজয় করো না লাইফে, এটা করা উচিত। তো এই যে পুকুরের পানিতে যে তরঙ্গটা তৈরি হচ্ছে, সেটা কি তরঙ্গ জানো? তরঙ্গ কিন্তু দুই প্রকার, আমি একটু পরে দেখাবো। তরঙ্গ দুই প্রকার, একটা অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে ভালো মতো বুঝবো, অনুপ্রস্থ তরঙ্গটাই ভালো মতো বুঝবো, অনুদৈর্ঘ্য তরঙ্গটা অটোমেটিক্যালি ফ্রি হয়ে যাবে আমাদের জন্য। চলে তো আসো, আমি তোমাদেরকে আজকে চলে দেখা যাবে না হাফ প্যান্ট। ওকে, এই যে আমার দুই ছোট ভাই, তো এখন উপায় হচ্ছে সবাই সবার কাঁধে হাত দিই, তুই আমার কাঁধে হাত দে রাই। সো ব্যাপারটা বুঝছে, একটু ফাঁকা হও। হ্যাঁ, আমি প্রথমে বসবো, আমি তোর কাঁধে একটা চাপ দিব, তোরও তখন বসা লাগবে, তুই তখন আফানের কাঁধে চাপ দিবি, আফানও তখন বসবে। আমি প্রথমে বসবো, তারপরও আমি উঠবো, তারপর আমি তোরা টান দিব, তুই হালকা করে উঠবি, তারপর তুই হালকা করে উঠবি, এটাই তরঙ্গ। সো আমরা করছি, রেডি 1 2 3 দেখো। হালকা করে, হালকা অত জোরে না। এবার আমি উঠছি, রাইম তুই হালকা করে উঠ, আফান তুই বসেই থাক, রাইম তুই হালকা করে উঠ, হ্যাঁ আফান তুই উঠ। সেই যে দেখো, একটু মনে ভিজুয়ালাইজ করতে পেরেছি তোমাদেরকে। আমাদের যে হাতগুলো আছে না একে অপরের সাথে, এটা হচ্ছে বন্ধন। পানির অণুগুলাতে এক একজনের সাথে বন্ধনে থাকে। আমি একটা পানির অণু, রাইম একটা পানির অণু, আফান একটা পানির অণু, আমরা তিনজনই বন্ধনে আছি। তোরা বসিস না, আমি যখন বসছি দেখো আমার হাত আর রাইমের হাত ঘাড়ের উপর কিন্তু টান টান হয়ে যাচ্ছে। সো রাইমকে অটোমেটিক্যালি কিন্তু হালকা করে বসা লাগছে, দেখ বস হালকা করে। এরপর আফানকেও কিন্তু হালকা করে বসা লাগবে। বাট দেখো, আমি সবচেয়ে বেশি বসেছি, রাইম কম, তারপর আফান কম। এরপর আমি যখন উঠবো, রাইম উঠবে, একটু পরে আফান উঠবে। এইভাবে করেই তরঙ্গ যায়। আমরা আমাদের নিজেদের পজিশন উঠবস করবো, তরঙ্গটা ধীরে ধীরে সামনে যাবে। তো তোদেরকে থ্যাংক ইউ, একটা জিনিস ভিজুয়ালাইজ করলাম। আবার দেখা হবে।
এবার তোমরা বলো বুঝতে পেরেছো কিনা সবকিছু। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাকিরা কথা বলছো না কেন? সাকিব, তারপর হচ্ছে অনিক। সাকিবের কথা কিছু শুনতে পাচ্ছি না। সাকিব আরেকবার বলো। জি ভাইয়া, বুঝতে পারছি। মাহির ফয়সাল হক, বুঝেছো? মাহির ফয়সাল হক। ওকে। আর আমাদের সাথে আছে আলামিন হোসেন অনিক। আলামিন হোসেন অনিক ভাই, বুঝেছো ব্যাপারটা? ভাইয়া মাত্র জয়েন করছি ভাইয়া। আহা, তাহলে তো সমস্যা। আচ্ছা, এবার এটা দেখো, এটা দেখো। তো ব্যাপারটা বুঝো, এই যে তরঙ্গ কিভাবে কাজ করে দেখো। কণাগুলো সবগুলো নিজের পজিশনে আছে। আমি যদি একটা কণার দিকে যদি তুমি তাকাও, শুধু এই যে এখানকার রেড কালারের কণাটাকে দেখিও, ও শুধু নিজের পজিশনে উঠবস করবে। ও কোনোদিন সামনে যাবে না, পিছনে আসবে না। ও জাস্ট নিজের পজিশনে উঠবস করবে। বাট পুরো জিনিসটাতেই একটা তরঙ্গ সামনে যাবে, একটা তরঙ্গ সামনে যাবে। ভালো মতো বুঝবা। এই যে দেখো, দেখো এই কণাগুলো নিজের জায়গায় উঠবস করছে, বাট এই যে একটা ঢেউ, এই যে একটা ঢেউ, এটা দেখো সামনের দিকে যাচ্ছে। আমার হাতটার দিকে দেখো, এই ঢেউটা সামনের দিকে যাচ্ছে। এই ঢেউয়ের কিন্তু একটা বেগ আছে। সো তরঙ্গ যাওয়ার কিন্তু একটা বেগ আছে। এই যে দেখো একটা ঢেউ সামনের দিকে যাচ্ছে, একটা ঢেউ সামনের দিকে যাচ্ছে। আচ্ছা ধরো, কিভাবে বলতে পারি আমরা? এই 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 ওকে, ধরো শুরু থেকে বলি। এবার দেখবা এই যে একটা ঢেউ সামনের দিকে যাচ্ছে, একটা ঢেউ সামনের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছি সবাই নাকি বুঝো নাই? কণাগুলো নিজেদের জায়গায় উঠবস করছে, কণাগুলো নিজেদের জায়গায় উঠবস করছে। এই যে একটা ঢেউ সামনের দিকে যাবে। এইটা না খুব একটা ভালো হয় নাই, দাঁড়াও। এই ওয়েভটা আমরা অ্যামপ্লিটিউড একটু কমিয়ে দিব না? না, অ্যামপ্লিটিউড বাড়াতে হবে, ফ্রিকোয়েন্সিও বাড়াতে হবে, নাকি ফ্রিকোয়েন্সি কমাবো? দাঁড়াও। কণাগুলোর দিকে ভালো মতো তাকাবা ভাই। কণাগুলো নিজেদের জায়গায় জাস্ট উঠবস করছে। ওভারঅল একটা জিনিস সামনের দিকে যাচ্ছে, ওভারঅল একটা জিনিস সামনের দিকে যাচ্ছে। এইখানে না তরঙ্গটার একটা ঝামেলা হয়েছে, বুঝছো? এটা টেনশনের কারণে। ওরে আল্লাহ, না না না, ওকে। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে সবকিছু, নাকি সমস্যা আছে জি বলো? ভাইয়া। তোমাদেরকে জি জাস্ট ভাইয়া। একটা জিনিস বলি। এইটা হচ্ছে ভাই সাধারণ গতি। সাধারণ গতিতে হয় কি, একটা বস্তুতে আমরা এফ বল প্রয়োগ করি, যার কারণে তার আদি বেগ ধরো ইউ, তাহলে হাফ এম ইউজ করা হচ্ছে তার গতিশক্তি। বস্তুটা এখান থেকে এখানে চলে আসবে, কন্টিনিউয়াসলি এফ বল প্রয়োগ করলে তার বেগ বেড়ে যাবে, ভি হয়ে যাবে। সো এখানে তার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরালাম যখন, তখন তার মধ্যে আমরা গতিশক্তি দিয়েছি, তাই না? গতিশক্তি বাড়িয়েছি। কিন্তু একটা বস্তু ধরো এইখানেই আছে, এই জায়গাতেই আছে, এই জায়গা থেকে সেইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। এবং এই বস্তুর পাশে ধরো আরেকটা বস্তু আছে, এই যে পাশে আরেকটা বস্তু আছে। তো এই বস্তু যখন আপ ডাউন করবে, এই বস্তু যখন আপ ডাউন করবে, ভালো মতো বুঝবা। এই বস্তু আয় হায়, আচ্ছা দেখো এর পাশে আরেকটা বস্তু আছে। এই বস্তু যখন আপ ডাউন করবে, তখন ওর পাশেরটাকে ওর সাথে উঠা লাগবে, ওর পাশেরটাকে ওর সাথে উঠা লাগবে। এ ধরো বেশি উঠবে, এ হালকা উঠবে, এ তারপর হালকা উঠবে। এ ধরো উঠতে উঠতে নামা শুরু করবে, এ তখন সর্বোচ্চ জায়গায় উঠবে। এ নামা শুরু করলো, এও নামা শুরু করলো, এ তখন সর্বোচ্চ জায়গায় উঠবে। এইভাবে জিনিসটা উঠে। আবার দেখাচ্ছে, এই যে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে দেখো। বুঝতে পারছো কি? সবাই জাস্ট নিজেদের জায়গা জুড়ে উঠানামা করছে, ওভারঅল একটা জিনিস সামনের দিকে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো ভাই তোমরা, নাকি পারছো না? এখানে আসলে ওই পাশ থেকে জি রিফ্লেক্ট ভাইয়া। হচ্ছে তো জিনিসটা, এই জন্য একটু ঝামেলা। এই পাশ থেকে আছে, লুজ ইন দিয়ে দিই, দাঁড়াও। এইবার ঠিক হবে, এবার ঠিক হবে। বা নো এন্ড দিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ, এবার দেখো, এইবার দেখো, এইবার খুব ভালো হবে ব্যাপারটা। আগের বার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসছিল। তো তোমরা যদি ভালো মতো একটা জিনিস তাকাও, তাহলে একটা জিনিসকে তোমরা সামনে যেতে দেখবে। এই যে এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে দেখো, এই যে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে। এই যে এই জিনিসটাকে, এই ঢেউটাকে দেখো, সামনে যাচ্ছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে, একটা নির্দিষ্ট জিনিস সামনের দিকে চলে যাচ্ছে। এটাকে আমরা বলি তরঙ্গ। সো কণাগুলো নিজেদের জায়গায় উঠানামা করছে। আমি যদি তোমাদেরকে আবার বলি, কণাগুলো নিজেদের জায়গায় উঠানামা করছে। সো কণাগুলো নিজেদের জায়গায় করছে কি, সরল চন্দ্রিক স্পন্দন। ওভারঅল একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে। ব্যাপারটাকে ফিল করতে পারলা নাকি পারো নাই? কথা বলি সবাই। জি ভাইয়া।
আচ্ছা জি এবার ভাইয়া। আসো, আমি তোমাদেরকে যেই মানে ইয়াটা দেখালাম সেটা হচ্ছে ভাই অনুপ্রস্থ তরঙ্গ, এর সাথে তরঙ্গ আরো একটা জড়িত আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো একটা বুঝেছো আর একটা বুঝবা ভালো মতো। সো আমরা যদি তরঙ্গের প্রকারভেদের কথা বলি ভাই, মাধ্যম মাধ্যম আছে কিনা এটার উপর ডিপেন্ড করে তরঙ্গ দুই প্রকার। কিছু কিছু তরঙ্গ প্রপাগেট করার জন্য বা সামনে যাওয়ার জন্য মাধ্যম প্রয়োজন। সো মাধ্যমের উপর নির্ভর করে তরঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে ভাই যান্ত্রিক তরঙ্গ, আর আরেকটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। এখন তাড়িত চৌম্বক তরঙ্গটা বেশ টাফ একটা জিনিস, এটা তোমাদের জন্য বোঝা খুব টাফ। আমরা যান্ত্রিক তরঙ্গ নিয়ে আলোচনা করব। আগের বার আমরা যেটা করেছিলাম ভাই, পুকুরে যখন ঢিল ফেলবা তখন ফুটবলটা সামনের দিকে যাচ্ছে, ব্যাপারটা বুঝো। পুকুরে ঢিল ফেলেছো, ফুটবল সামনের দিকে যাচ্ছে। এটা হলো কিভাবে? তুমি যখন পুকুরে ঢিল ফেললা তখন ব্যাপারটা বুঝো, আমি ধরো সবচাইতে কাছের পানির কণাটা, আমার মধ্যে ঢিলটা এসে পড়লো, তাহলে আমি অনেক বেশি গতিশক্তি পেয়ে যাবো না ভাই, কারণ ঢিলটা আমাকে এসে আঘাত করেছে। সো আমি উঠবস করব। আমি যখন উঠবস করবো আমি আমার পাশের জনকে উঠবস করাবো। সো আমার গতিশক্তির ট্রান্সফার কিছুটা আমি পাশের জনকে করলাম, সে তার পাশের জনকে করবে, সে তার পাশের জনকে করবে। এইভাবে করে করে যেই কণাটা ফুটবলের মধ্যে অবস্থিত সে ফুটবলকে উঠানামা করাবে। সো ফুটবল যখন উঠানামা করবে, ফুটবল তখন সামনের দিকে যায়। তাহলে ব্যাপারটা বুঝো, যেই কণাটাতে পানির যেই কণাটাতে তুমি ঢিল ফেললা তাকে তুমি অনেক বেশি গতিশক্তি দিলা, সে নিচের জায়গায় এইভাবে উঠবস করবে। সে যখন নিজের জায়গায় উঠবস করছে, সে তার পাশের কণাটাকেও উঠবস করতে বাধ্য করছে। তাহলে ব্যাপারটা বুঝো, কণা নিজের জায়গায় উঠবস করছে, এই কণা উঠবস করার কারণে পাশের কণা উঠবস করছে। সো আমি দেখো, আমি একটা কণাতে শক্তি দিলাম, সেই শক্তিটাই দেখো তো কণা থেকে কণাতে ট্রান্সফার হচ্ছে না, কণা থেকে কণাতে ট্রান্সফার হচ্ছে না, যার কারণে ফুটবলটা আলটিমেটলি পারে গিয়ে যাচ্ছে। সো পারে গিয়ে দেখো পানির ওয়েভটা দেখো না, পানিতে গিয়ে ধাক্কা দেয়। সাগরের পারে কক্সবাজারে গিয়েছো না, পানির ওয়েভটা কি একবারে চলে আসে না পারে? রিজনটা কি? পানিরও তো একটা ওয়েভ তৈরি হচ্ছে। সো পানিতে কি একটা ঢিল ফেলেছে, ঢিল ফেলার কারণে পানি যে অণুটাতে ঢিলটা পড়েছে সে একটা গতিশক্তি পেয়েছে, সেই গতিশক্তিটা সে পাশের অণুতে ট্রান্সফার করেছে, সে তার পাশের অণুতে ট্রান্সফার করেছে, ওভারঅল একটা গতিশক্তির ট্রান্সফার হলো, যার কারণে পানির যে ঢেউটা আছে সেটা গিয়ে পারে ধাক্কা দেয়। সো আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি, আমাকে বলো তরঙ্গের মাধ্যমে কি ট্রান্সফার হয়, উত্তর হচ্ছে শক্তি। ব্যাপারটা কি বুঝেছো? ব্যাপারটা কি বুঝেছো নাকি বোঝো নাই? জি এই যে ভাইয়া বুঝেছি। তরঙ্গ হচ্ছে এরকম একটা জিনিস। সো এগুলা তো অনেকগুলা এরকম ভাবে বস্তু থাকবে, অনেকগুলো এরকম ভাবে বস্তু থাকবে। দাঁড়াও, তরঙ্গতে কি ট্রান্সফার হয় ভাই? উত্তর হচ্ছে শক্তি ট্রান্সফার হয়। কণাগুলা নিজেদের জায়গায় উঠবস করবে। ধরো এই জায়গায় একটা কণা আছে, এই জায়গায় একটা কণা আছে, এই জায়গায় একটা কণা, এই জায়গায় একটা কণা, এই জায়গায় একটা কণা, এই জায়গায় একটা কণা। এই কণাগুলো কন্টিনিউয়াসলি নিজেদের জায়গায় উঠবস করে, কিন্তু এই সামনের ডিরেকশনে তরঙ্গটার সাথে শক্তি ট্রান্সফার হয়। আমি পানির উদাহরণে গতিশক্তি ট্রান্সফার হয়, বুঝতে পেরেছি? সো যেসব তরঙ্গ শক্তি ট্রান্সফারের জন্য মাধ্যম প্রয়োজন তাদেরকে আমরা বলবো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। এখন যান্ত্রিক তরঙ্গের তুমি যদি বলো উদাহরণ দেন ভাই, তাহলে উদাহরণ হচ্ছে ভাই শব্দ নিজেই, আলো শব্দ নিজেই, তারপর হচ্ছে পানির মধ্যে যে তরঙ্গ দিতে পারবা সেটা, এগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ মানে সামনের দিকে এগোনোর জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, যেমন হচ্ছে আলো। সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসে তখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কারণ মাঝখানে ভ্যাকিউম আছে, আলো কিন্তু এমনি এমনি আসে। কিভাবে আসে এগুলো আমরা পরে শিখবো। ওই কন্টিনিউয়াসলি আলো যখন সামনের দিকে আসে, সেই জায়গাগুলোতে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কন্টিনিউয়াসলি অসিলেট করে, নিজেদের মানগুলো একই ফেজে বাড়াকমা করে, এবং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একই সাথে বাড়াকমা করতে করতে ওদের মাধ্যমে একটা শক্তি ট্রান্সফার হয়। সেই শক্তিটাই হচ্ছে আলো। এটা বড় বড় ক্লাসের বিষয়, এটা আমরা বোঝারই দরকার নেই, তুমি জাস্ট যান্ত্রিক তরঙ্গ বুঝো। সো পুকুরে পানিতে ঢিল ফেললে পানিটা সামনের দিকে কি নিয়ে যায়? শক্তি নিয়ে যায়। পানির যদি কণা না থাকতো ভাইয়া, পানিতে যদি কোনো কণাই না থাকতো, তাহলে কি ফুটবলটা কোনোদিন পারে এসে পৌঁছাতো? উত্তর হচ্ছে না। পানির কণাগুলো উঠবস করার কারণেই তো মানে ফুটবলটা পারে এসে পৌঁছাচ্ছে, বা পানির ঢেউটা পারে এসে পৌঁছাচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তেমনি শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন। তুমি যদি একটা ফাঁকা স্থানে, মানে যেই জায়গাটা বায়ু শূন্য, এরকম একটা স্থানে যদি চিল্লাও, কোনো শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। কেন যাবে না আমি একটু পরে বুঝাবো। সো মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গ দুই প্রকার, এটা কি বুঝেছি? বুঝেছি ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর তরঙ্গ কোন দিকে যাচ্ছে, পরিবহনের দিক, পরিবহনের দিকের উপর ডিপেন্ড করে তরঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য। একটা হচ্ছে অনুপ্রস্থ, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য। সো অনুপ্রস্থ তরঙ্গটা কিরকম ভাই? মাত্র যেটা শিখালাম এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো ব্যাপারটা বুঝো, এইখানে এক একটা কণা আছে, এই কণাগুলো বলো তো ভাই নিচ থেকে উপরে এইভাবে আপ ডাউন করবে না ভাই? নিচ থেকে উপরে এইভাবে আপ ডাউন করবে না? বাট ওভারঅল তরঙ্গটা যাবে কোন দিকে, বা শক্তি যাবে কোন দিকে? শক্তি যাবে এদিকে। তাহলে তরঙ্গ যেদিকে যাচ্ছে, কণা আপ ডাউন করতেছে তার
তার সাথে 90 ডিগ্রি কোণে, তরঙ্গ যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, কণা আপ ডাউন করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যখানে কোণ কত ভাই? 90 ডিগ্রি কোণ। তাহলে এরকম যদি কোনো তরঙ্গ পাও সেটাকে আমরা নাম দিব হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। বুঝতে পেরেছি নাকি বুঝিনি? কথা বলো। সবাই কি ক্লিয়ার হয়েছো নাকি হও নাই? হ্যাঁ বলবা। বুঝতে পেরেছি, কথা বলি। বুঝেছি? জি ভাই বুঝেছি। আচ্ছা, আর যদি এরকম কোনো তরঙ্গ হয় ভাই, এখন অনুপ্রস্থ তরঙ্গের আমি উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমরা ভালো মতো বুঝবা। অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে ভাই ওই যে পানির মধ্যে যে তরঙ্গ সেটা, তারপর হচ্ছে মাত্র যে সে তরঙ্গটা শেখালাম একটা তারের মধ্যে, একটা দড়ির মধ্যে যদি তুমি তরঙ্গ তৈরি করো সেটা অনুপ্রস্থ তরঙ্গ, কারণ দড়ির কণাগুলো উপরে নিচে আপ ডাউন করবে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে ভাই শব্দ, তারপর হচ্ছে স্প্রিং, শব্দ স্প্রিং। সো শব্দ কিভাবে সামনের দিকে এগোয় জানো? শব্দ কিভাবে সামনের দিকে এগোয় আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ করার ট্রাই করছি। ধরো এইটা একটা সোর্স, সাউন্ড একটা স্পিকার, সাউন্ডের একটা স্পিকার, এই জায়গা থেকে ধরো গান বের হচ্ছে। সো ডেফিনেটলি ভাই সাউন্ডের স্পিকার হোক আর যাই হোক, আশেপাশে পানির বাতাসের অণুগুলো থাকবে না ভাই? এগুলো ধরো এক একটা বাতাসের অণু, এগুলো হচ্ছে এক একটা বাতাসের অণু। সো ব্যাপারটা বুঝো, এই বিটটা থেকে, স্পিকার থেকে কন্টিনিউয়াসলি সাউন্ড বের হয়। ওই সাউন্ড বের হওয়ার কারণে, এই যে বাতাসের অণুগুলো আছে না ভাই, বাতাসের অণুগুলো ওরা নিজেদের জায়গায় এইভাবে আপ ডাউন করতে থাকে, নিজেদের জায়গায় এইভাবে আপ ডাউন করতে থাকে, নিজেদের জায়গায় এইভাবে আপ ডাউন করতে থাকে, নিজেদের জায়গায় এইভাবে আপ ডাউন করতে থাকে। বুঝতে পারছি? সো ওরা যেদিকে আপ ডাউন করছে, ভালো মতো বুঝো ব্যাপারটা, যেদিকে তারা এইভাবে আপ ডাউন করছে সেদিকেই তরঙ্গটা সামনের দিকে যায়। সো ধর আমি একটা বাতাসের অণু, আমার পাশে আরেকটা বাতাসের অণু আছে, আমি এইভাবে নড়াচড়া করছি, আমার নড়াচড়ার কারণে আমার পাশের অণুটাকেও ধাক্কা লাগছে, ফলে সেও নড়াচড়া করবে, সে নড়াচড়া করলে সে তার পাশের অণুটাকেও ধাক্কা দিবে, ফলে সে তার পাশের অণুটাকে ধাক্কা দিবে। এইভাবে দেখো সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অণুগুলো এইভাবে নড়াচড়া করছে। ওভারঅল অণু এইভাবেই নড়াচড়া করুক, অণু কিন্তু নিজের অবস্থান চেঞ্জ করছে না, একটা জায়গার মধ্যে সে কিন্তু নড়াচড়া করছে। তরঙ্গ মানেই অণু তার অবস্থান চেঞ্জ করবে না, একটা জায়গাতেই নড়াচড়া করবে। সো আমি নড়াচড়া করলে আমার পাশের অণুকেও আমি ধাক্কা দিব, সেই যে যখন ধাক্কা দিচ্ছে তখন আমার শব্দটা ওর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। সো ওভারঅল অণুগুলো নিজেদের জায়গাতেই ধাক্কাধাক্কি করে, কিন্তু একটা শব্দ তরঙ্গ সামনের দিকে যায়। সো আমি যদি তোমাদেরকে এখানে তরঙ্গের দিকটা যদি বোঝাতে চাই, অণুগুলো যে বরাবর ধাক্কাধাক্কি করবে তরঙ্গটা সে বরাবর যাবে। সো তরঙ্গ এইদিকে যাবে, শব্দ 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 তরঙ্গ এইদিকে যাবে। সো ব্যাপারটা বুঝো, অণু যেদিকে ধাক্কাধাক্কি করছে তরঙ্গটাও সেদিকে যাচ্ছে। এই তরঙ্গে আমরা নাম দিব হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তুমি যদি বলতে পারো ভাইয়া ভিজুয়ালাইজ করো, না আসো তোমাদেরকে ভিজুয়ালাইজ করি। এই যে এটাকে দেখতে পাচ্ছ, একটা স্পিকার, এগুলো হচ্ছে বাতাসের কণাগুলা, দেখো নিজেদের জায়গায় আপ ডাউন করছে, নিজেদের জায়গায় আপ ডাউন করছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এবং তারা যেদিকে যাওয়া আসা করছে, সেদিক বরাবরই শব্দ যাচ্ছে, এদিকে শব্দ যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। যে কোনো একটা কণার দিকে তুমি তাকাও, সে ওই লাইন বরাবরই যাওয়া আসা করছে, সে যেই বরাবর যাচ্ছে সেদিকেই শব্দটা যাচ্ছে। তাহলে বলো, যেদিকে কণা আন্দোলিত হচ্ছে তরঙ্গটাও সেদিক বরাবরই যাচ্ছে। এই ধরনের তরঙ্গকে আমরা কি নাম? অনুদৈর্ঘ্য। বুঝতে পেরেছি কি বাতাসের তরঙ্গ কিভাবে প্রোপাগেট করে এক জায়গা থেকে আরেক জায়গায়? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা তরঙ্গ দুই প্রকার বুঝে গিয়েছি, শেষ। এবার আসো তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন রাশি। এইটা আরো সোজা একটা টপিক, এটা যদি শিখে ফেলি, এরপর জাস্ট আমরা শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করব। সো তরঙ্গ কিরকম হয়, এটা চারটা জিনিস আছে। একটা হচ্ছে, প্রথমে পড়বো আমরা তরঙ্গ দৈর্ঘ্য। জিনিস এঁকে দেয়, এই চিত্রটাকে আমি বেশ কয়েকবার কপি করবো। এই চিত্রটা দিকে একটু ভালো মতো থাকো। সর্বপ্রথম আমরা টপিক পড়ছি ভাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, ওকে। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা হচ্ছে তরঙ্গের মধ্যে একই দশায় থাকা দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব। তোমরা ভাবছো ভাই একই দশা জিনিসটা কি? তরঙ্গের মধ্যে অনেকগুলো কণা থাকে না ভাই? মাত্র পড়ালাম তরঙ্গ কি দ্বারা তৈরি, কণা দিয়েই তো তৈরি, কণাগুলো আপ ডাউন করে।
একই দশা সম্পন্ন দুইটা কণার মাঝখানের যে দূরত্বটা সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। সো তুমি যদি এই তরঙ্গটাকে আমি যদি ফার্দার সামনের দিকে বর্ধিত করতাম তাহলে এরকম হইতো। তাহলে ব্যাপারটা বুঝো, এই জায়গাটাতে অনেকগুলা কণা থাকবে না ভাই? খুবই ভালো মতো বুঝবা। এই জায়গাগুলোতে মাঝখানে আছে কি, এগুলোতে অনেকগুলো করে কণা আছে না ভাই? এই কণাগুলোই তো আপ ডাউন করছে, তাই না? বুঝতে কি পারছো? সো ভালো মতো তাকাবা, এই কণাটার দিকে তাকাও আর এই কণাটার দিকে তাকাও। এই কণাটা যখন উঠবে তখন এই কণাটা উঠবে। প্রথমে তরঙ্গটা এখান থেকে গিয়েছে, এখান থেকে গিয়ে এখানে যখনই আসলে এরপরে এই দুটো কণা একসাথে উঠা বসা করবে, একসাথে উঠা বসা করবে। এই কণা আর এই কণা আছে হচ্ছে সমদশায়। সমদশায় মানে যারা একদম একই রকম একই সাথে উঠবস করে, যে দুটো কণা একই সাথে উঠবস করে তাকে আমরা বলি সমদশায় থাকা। সো আমি যদি তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করাই এই জায়গাটাতে, এই জায়গাটাতে, তাহলে এইটার সাথে এই যে এইখানকার টিয়া কণাটার দিকে একটু তাকাবা, এই টিয়া কণাটার দিকে তাকাও। এই যে দেখো, হে এটা তো পারফেক্টলি মিলতেছে না। ধরো এটার সাথে রেড কালার, এরা না ভালো মতো এটা করে না, এটা একটা ঝামেলা। দেখি মিলাইতে পারে কিনা। এইটা বরাবর এই কণাটার দিকে একটু তাকাবা, যেটাতে আমি তাকাঙ্কিত করে দিয়েছি। এই টিয়া কালারের কণাটা আর রেড কালারের কণাটা দেখবে একই সাথে উঠবস করছে, একই সাথে উঠবস করছে, দেখবা। দেখিও ভালো মতো। দেখি এই কালার, এই কণাটা আর এইখানকার রেড কালারের কণাটা একই সাথে উঠবস করবে। এই যে দেখো একসাথে উঠলো, এবার একসাথে নামছে, এরপর আবার একই সাথে উঠবে, আবার একই সাথে নামবে, আবার একই সাথে উঠবে। ব্যাপারটা কি বুঝেছো? ওই যে তোমাদেরকে ওয়েভের একটা ভিডিও দেখাই, ওয়েভ অন স্ট্রিং ভিডিও। দাঁড়াও দেখি ভালো ভিডিও পাচ্ছি কিনা। সো যে কোনো দুইটা কোণার মধ্যে দেখবা ওরা সবসময় একই সাথে উঠবস করবে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার জিনিসটা সবকিছু? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, আমি দুইটা কোণাকে ফিক্স করি। সো ওভারঅল একটা তরঙ্গ তো সামনে যাচ্ছে, এখানে তোমাদেরকে দেখাবো কেমন, এটা তো পুরো সাদা হয়ে আছে। এর সাথে উঠবস করছে কোন কণাটা? এই এই উদাহরণটাতে আমি ভালো মতো বুঝাইতে পারবো না, দাঁড়াও। দেখি এখানে কেমন আছে। যে কেমন হবে এই ভিডিও। তুমি এই টিয়া কোণ আর এই টিয়া কোণার দিকে তাকাও, এই টিয়া কোণ আর এই টিয়া কোণার দিকে তাকাও। দেখো তবে এরা অলমোস্ট এই টিয়া কোণ আর এই টিয়া কোণের পাশের একটা কোণাই হয়তো বা সেম দশায় আছে, বাট আমরা যদি তাকাই এই টিয়া কোণ আর এই টিয়া কোণ অলমোস্ট একই সাথে উঠবস করছে না ভাই? একটু ল্যাগ আছে ডেফিনেটলি, কারণ এই টিয়া কোণাটা একদম পারফেক্ট পজিশনে নাই। তারপরেও যদি আমরা ধরে নিই তাহলে এই টিয়া কোণাটা যখন উঠবস করছে, দেখো তবে এই টিয়া কোণাটা একই সময় উঠবস করছে না?
বুঝতে কি পারছো? এইটা এবং জি এইটা ভাইয়া। দেখতে পাচ্ছ? হ্যাঁ। So, এরা দুইজন জি আছে ভাইয়া। সমদশায়, এরা দুজন আছে সমদশায়। এরকম সমদশায় থাকা যে কোনো দুইটা কণা মাঝখানে দূরত্বকে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। So, এই কণাটা আর এই কণাটা সমদশায় আছে, এরা দুজন একসাথে উদ্বস করবে। আবার তুমি যদি বলো ভাই আরো দুইটা কণা দেখান, তাহলে আমরা বলতে পারি এই কণাটা এবং এইখানে থাকা কণাটা সমদশায় আছে, এরা দুজন একই সাথে উদ্বস করবে। আপনি যদি বলে, তোমরা যদি এখন বলো যে ভাই আরো দুইটা কণা দেখান, তাহলে আমরা বলতে পারি এই কণাটা আর এইখানে থাকা কণাটা সমদশায় আছে, এরা দুজনে একই দেশে উদ্বস করবে। সেরকম মাঝখানে দুইটা কণার যারা সমদশায় আছে, এরকম দুইটা কণার মাঝখানে দূরত্বকে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পেরেছি? বুঝতে জি পেরেছি ভাইয়া। ভাইয়া? আচ্ছা, সো আমরা এত জি কঠিন ভাইয়া, কিছুর দিকে যাব না। আমরা যেটা পড়ি সেটা হচ্ছে এই জায়গাটাকে, এই পয়েন্টটাকে আমরা নাম দিই হচ্ছে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। আর এই যে নিচের পয়েন্টটাকে আমরা নাম দিই হচ্ছে তরঙ্গ খাজ বা তরঙ্গ পাদ, তরঙ্গ খাজ। সো একটা দেখো, একটা পূর্ণ তরঙ্গের মধ্যে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ খাজ আছে। এইটা ধরো আরেকটা তরঙ্গ শীর্ষ। সো এই তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গ শীর্ষ আমি বলেছিলাম না সমদশায় আছে। So, এদের মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বকে আমরা নাম দিতে পারি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আবার আমি বলেছিলাম এই তরঙ্গ খাঁজ এবং এই তরঙ্গ খাঁজও সমদশায় আছে, তাহলে এদের মাঝখানে দূরত্বটাকে আমরা নাম দিতে পারি কি? ল্যামডা। আবার আমি তোমাকে বলেছিলাম এই কণা আর এই কণা সমদশায় আছে, তাহলে এদের মাঝখানে দূরত্বকে আমরা নাম দিতে পারি ল্যামডা। বুঝতে পেরেছি? তো এই দূরত্বগুলো তুমি ভালো মতো তাকালেই বুঝবা, এইটুকু দূরত্ব যা, এই দূরত্বটা, এই দূরত্বটা, এই সবগুলো দূরত্বই হচ্ছে ল্যামডা। বুঝতে পেরেছি নাকি বুঝিনি বলো? বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি যদি এখন উপরে তরঙ্গের সাথে নিচে তরঙ্গের তুলনা করি, দেখো এগুলো ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ান, তিনটা দৈর্ঘ্য তো সেম। নিচের তরঙ্গের ক্ষেত্রে বলো তো ভাই ল্যামডার দৈর্ঘ্য কতটুকু? এইটুকু না? এইটুকু। তাহলে দেখো উপরের তরঙ্গটা যেখানে একটা পূর্ণ তরঙ্গ, সেখানে নিচে দুইটা পূর্ণ তরঙ্গ না? এই একটা, এই একটা, এইটুকুকে বলা হয় একটা পূর্ণ তরঙ্গ। সো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলো, ল্যামডা ওয়ান নাকি ল্যামডা টু? কোন তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ল্যামডা ওয়ান নাকি ল্যামডা টু? উত্তর হচ্ছে ল্যামডা ওয়ান। তাহলে এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নিচের তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য কম। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝতে পেরেছি। ক্লিয়ার হচ্ছে? সো আমরা জি ভাইয়া, তরঙ্গ ক্লিয়ার হচ্ছে। দৈর্ঘ্য জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা শিখব হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এই কথাটার মানে হচ্ছে কত দ্রুত কোনো জিনিস হচ্ছে। যেমন ফ্রিকোয়েন্সির সাথে একটা ইংলিশ টার্ম রিলেটেড, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি। ধরো ধরো আমাদের বাসায়, ধরো তোমার বাসায় তোমার কোনো বন্ধু আসছে, ফ্রিকোয়েন্টলি আসছে মানে কি? ঘন ঘন আসছে। তুমি ধরো আহ তো এটা বলা উচিত হবে কিনা জানি না, তুমি ধরো সেহরির পর ফ্রিকোয়েন্টলি কোন কাজটা করো? অতিরিক্ত পানি খাওয়ার পর। ওইটারও কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক হাই, কারণ অনেক পানি খাওয়ার পর আর ঘুম আসে না ভাই, একটু পর পর টয়লেটে যাওয়া লাগে। তাহলে আমরা বলতে পারি না সেহরির পর আমাদের মূত্র বিসর্জনের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়, কারণ ফ্রিকোয়েন্টলি করা লাগছে। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কত দ্রুত কোনো একটা জিনিস রিপিটেডলি হচ্ছে, কত দ্রুত রিপিটেশনটা হচ্ছে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোনো জিনিস যদি দ্রুত রিপিটেশন হয় তাহলে আমরা বলবো তার ফ্রিকোয়েন্সি বেশি, কোনো জিনিস যদি আস্তে রিপিটেশন হয় সেটাকে আমরা বলবো তার ফ্রিকোয়েন্সি কম। সো উপরে একটা তরঙ্গ আছে, নিচে একটা তরঙ্গ আছে, আমাকে বলো তো এই দুটো তরঙ্গের দিকে তাকায় কার ফ্রিকোয়েন্সি বেশি, কার ফ্রিকোয়েন্সি কম? নিচেরটার বেশি। নিচেরটার ফ্রিকোয়েন্সি বেশি। ধরো ধরো কোনো কারণে একই সময় পার হয়েছে, টি সময় পার হয়েছে, এখানেও এখানেও, এখানেও এখানেও। এখানে যখন টি সময় পার হলো তখন এখানে টোটাল তরঙ্গ গেল কয়টা? কয়টা টোটাল পূর্ণ তরঙ্গ গেল কয়টা? একটা। ওই একই টি সময় দেখো তবে এখানে টোটাল দুইটা পূর্ণ তরঙ্গ পাস করছে না? তাহলে নিচেরটার ফ্রিকোয়েন্সি বেশি হবে নাকি কম হবে বলো? একই বেশি হবে। সময়ে ধরো দুইটা তরঙ্গই যাচ্ছে, তাহলে কার ফ্রিকোয়েন্সি বেশি হবে, উপরটা নাকি নিচেরটা? উপরটা নিচেরটা। ফ্রিকোয়েন্সি যদি স্মল এফ ওয়ান দ্বারা প্রকাশ করি আর নিচেরটাকে যদি স্মল এফ টু দ্বারা প্রকাশ করি, তাহলে ডেফিনেটলি স্মল এফ টুটা স্মল এফ ওয়ানের থেকে বড়। স্মল এফ টু বড় হওয়া মানে কি? এই জিনিসটা রিপিট হচ্ছে দ্রুত আর ওটা রিপিট হচ্ছে ধীরে ধীরে। বুঝতে পেরেছি? ফ্রিকোয়েন্সির একক কি ভাই? উত্তর হচ্ছে হার্টজ অথবা পার সেকেন্ড। ক্লিয়ার হলো? ফ্রিকোয়েন্সি বুঝেছি ভাই নাকি বুঝি নাই? জি ভাইয়া। আচ্ছা, এবার শিখবো হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারাও প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি দ্বারাও প্রকাশ করা হয়। বুঝতে পেরেছি? ধরে নিলাম এখানেও টাইম টি পার হয়েছে, এখানেও টাইম টি পার হয়েছে।
এখানেও টাইমটি পার হয়েছে, এখানেও টাইমটি পার হয়েছে। কিন্তু দেখো পর্যায়কালের সংজ্ঞা কি? একটি পূর্ণ তরঙ্গ তৈরি হতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। আমি তোমাদেরকে একটু আগে দেখাই, আমি একটু আগে বলেছিলাম এইটুকুকে বলে হয়, এইটুকু জায়গাকে বলা হয় পূর্ণ তরঙ্গ। কারণ কি জানো, এইটুকু এমন একটা জায়গা, এইটুকু পর এসে আবার গতি রিপিটেশন হয়। এই কণা আর এই কণা আবার একই সাথে উঠানামা করবে না, কারণ এইটুকু একটা পূর্ণ তরঙ্গ। এখানের মধ্যে প্রত্যেকটা কণাই হচ্ছে ভেরিয়েবল, সবারই মোশনটা আলাদা আলাদা। এই পূর্ণ তরঙ্গ পার হয়ে যখনই নতুন তরঙ্গে চলে আসে তখন এই নতুন তরঙ্গেরও কণাগুলো এদের সাথে পুরোপুরি সিঙ্ক বা সিনক্রোনাইজড হয়ে উঠানামা করে। সো এইটুকুকে আমরা বলি একটা পূর্ণ তরঙ্গ। বুঝতে পারছি? সো ব্যাপারটা বোঝো, এই জায়গাটা এখানেও টি সময় পার হলো, এখানেও টি সময় পার হলো, কিন্তু একটা পূর্ণ তরঙ্গ পরপরই তো গতি রিপিটেশন হচ্ছে, আর গতি রিপিটেশন যতক্ষণ সময় পরপর হয় সেটাকে তো আমরা বলি পর্যায়কাল। তাহলে আমাকে বলো তো, এইখানে একটা পূর্ণ তরঙ্গ আসতে যে সময় লেগেছে, এখানেও কি একটা পূর্ণ তরঙ্গ আসতে একই সময় লাগলো নাকি অর্ধেক সময় লাগলো? তুমি দেখো সময় লাগবে। টি সময় যদি এখানে দুইটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, তাহলে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হতে সময় লাগবে t/2, এই তরঙ্গ উৎপন্ন হতে সময় লাগছে t/2। আর একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যতটুকু সময় লাগে সেটাকেই তো বলি আমরা পর্যায়কাল। এখানে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে লেগেছে টি সময়। সো পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা। এখানে ক্যাপিটাল টির মান যদি t1 হয়, এখানে ক্যাপিটাল টি সেটাকে t2 দ্বারা প্রকাশ করতে পারি। সেটা কত হবে ভাই? t/2 হবে না? তাহলে পর্যায়কাল কার বেশি হবে বলো, t1 নাকি t2? t/2। কার বেশি হবে? অবশ্যই t1 এর বেশি হবে। মানে কোন তরঙ্গটা বেশি স্লো? উপর হচ্ছে উপরেরটা, বেশি সময় লাগছে। ক্লিয়ার কি হলো নাকি হয়নি? ক্লিয়ার কি হয়েছে ভাই নাকি হয়নি? হয়েছে না? হয়েছে না? আচ্ছা এবার দেখো, এবার দাঁড়াও, এটাকে আমি একটু মিশিয়ে দিই, এটাকে একটু মিশিয়ে দিই এবং এইটাকে আরেকবার আমি কপি করি। দাঁড়াও, আচ্ছা এবার ওয়েট, এবার আমি এইটাকে একটু লম্বা করে দিব, পুরো লম্বা করে দিব। দাঁড়াও, উপরেও লম্বা করে দিব। তাহলে দেখো তুমি দুইটা তরঙ্গের দিকে একটু তাকাও, একটা তরঙ্গ অল্প উঠানামা করছে, আরেকটা তরঙ্গ অনেক বেশি উঠানামা করছে। ওই যে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম বিস্তার। বিস্তার কি জিনিস ছিল ভাই? সর্বোচ্চ যত দূর তুমি টেনে ছেড়ে দিতে পারো একটা স্প্রিংকে, তারপর সে সেই জায়গাটা থেকেই সে সর্বোচ্চ স্পন্দন করবে। তেমন এই কণাগুলা যে উঠানামা করছে, এই তরঙ্গ ধরো কণাগুলো উঠানামা করছে, বাট কণাগুলো সর্বোচ্চ উঠতে পারে এতটুকু জায়গা পর্যন্ত। সবগুলো কণা ধরো, এই কণাটাও সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারে, এই কণাটাও সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারে, এরপর সে নামবে। এই কণাটাও সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারে, এরপর সে নামবে। কিন্তু এই নিচের তরঙ্গটা দেখো তো ভাই, কণাগুলো অনেক বেশি উচ্চতা পর্যন্ত উঠতে পারছে না। সেই যে যতটুকু উচ্চতা উঠতে পারছে এই জায়গাটাকে আমরা নাম দিই হচ্ছে বিস্তার। সো উপরের তরঙ্গটার বিস্তার যদি হয় a1, নিচের তরঙ্গের বিস্তার হচ্ছে a2। কোনটা বড় বলো? এবার আমরা পড়ছি হচ্ছে বিস্তার। বিস্তারকে অনেক সময় a বলা হয় অথবা অ্যামপ্লিটিউড। বিস্তার কোনটার বড় হবে, a1 নাকি a2? চিত্র দেখে বোঝা যাচ্ছে না? তোর হচ্ছে a2। সো যেই তরঙ্গের কণাগুলো বেশি উঠানামা করে সেটাকে আমরা বলবো তার বিস্তার বেশি, আর কোন তরঙ্গ যদি অল্প জায়গায় উঠানামা করে সেটাকে আমরা বলবো তার বিস্তার কম। সবকিছু কি বুঝতে পারলাম নাকি বিন্দু মাত্র কোথাও কোনো সমস্যা আছে বল? আছে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ওকে, এবার এবার অলমোস্ট শেষ আমাদের। এবার আমরা একটা সূত্র বানাবো এই সবকিছু রিলেটেড। আমরা একটা সূত্র জানি ভাই, S is equal to VT। ওই সূত্রটা এখানে ইউজ করব। এখানে দেখো কণাগুলো উপরে নিচে উঠানামা করছে, ওভারঅল একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে না, যেটা আমি শুরুর দিকে দেখিয়েছিলাম, এইভাবে একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে। সো এই তরঙ্গ সঞ্চালনের একটা বেগ আছে, আর কণাগুলো তো নিজের জায়গায় উঠানামা করছে। সো আমাকে বলো, আমরা যদি একটা পূর্ণ তরঙ্গের কথা বলি, একটা পূর্ণ তরঙ্গ, তাহলে একটা পূর্ণ তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে ভাই? সেটা হচ্ছে ল্যামডা না? ল্যামডা। আর একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে সময় কতটুকু লাগে ভাই? ভি টি। একটি পূর্ণ তরঙ্গ ল্যাম্বা মানে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ল্যাম্বা। আর একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে সময় কতটুকু লাগে ভাই? পর্যায়কাল বা টি। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এস এর জায়গায় আমরা বসাতে পারি ল্যামডা, এখানে বসাতে পারি ভি এর জায়গায় ভি, আর এখানে লিখতে পারি আমরা ক্যাপিটাল টি। লিখা যায় নাকি যায় না? লিখা যায় নাকি যায় না বলো? এখানে ভি বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে, ভি বলতে বুঝাচ্ছি তরঙ্গের বেগ। ওকে, তরঙ্গের বেগের সাথে বাদ বাকি রাশিগুলোর কি সম্পর্ক আসো আমরা দেখি। সো ফার্স্ট অফ অল একটা সম্পর্ক দেখে ফেলেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু ভিটি, এটা একটা সম্পর্ক। এরপরে আমরা ফার্দার যদি একটা কাজ করি,
ভি কে এই পাশে রাখলাম, টি কে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে ল্যামডা ইন্টু 1/t বলা যায় না ভাই? ডেফিনেটলি যায়। আর 1/t মানে যেন কি ভাই? এফ না? তাহলে ভি সমান লেখা যায় এফ ল্যামডা। এই সূত্রটা বেশি ফেমাস, তোমরা এটা একটু মনে রাখবা, কারণ এই সূত্রটা জানা মানে উপরেরটা অটোমেটিক্যালি ফ্রি। আর সূত্রটা আসলো কিভাবে এটা আমরা বুঝেছি নাকি বুঝিনি? জি ভাই, সবাই বুঝছি। বুঝেছো? কোনো সমস্যা আছে? সমস্যা আছে না, কোনো? কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তরঙ্গ রিলেটেড সবকিছু পড়ে ফেলেছি। এবার আমরা পড়বো ভাই শব্দ তরঙ্গ নিয়ে। এবার আমাদের পড়ার টপিক হচ্ছে শব্দ তরঙ্গ পড়বো। তো শব্দ তরঙ্গ একদম শেষের দিকে অবস্থা আমাদের, পড়াশোনা একদম শেষের দিকে। সো আমি যদি শব্দ তরঙ্গের 3টে ইকুয়েশন লিখবো ভাই, একটা ইকুয়েশন তো তোমরা দেখলাই মাত্র, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। যেহেতু শব্দ তরঙ্গ একটা তরঙ্গ, সো ওই সূত্রটা তো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ শব্দ তরঙ্গ তো তরঙ্গ আকারে প্রপাগেট করে। এখন শব্দ তরঙ্গের ক্ষেত্রে একটা বিশেষ সূত্র হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। শব্দ তরঙ্গের ক্ষেত্রে বিশেষ একটা সূত্র আছে, ভি ইজ প্রপোর্শনাল টু রুট টি। ভি ইজ প্রপোর্শনাল টু রুট টি, এই যে এটা। এখন তোমরা এখানে বলতে পারো ভাইয়া ভি বলতে কি বোঝায়? ভি এর পরিচয় হচ্ছে, ভি মানে শব্দ তরঙ্গের বেগ। আর টি এর পরিচয় যদি আমি দিই, টি এর বিশেষ পরিচয় আছে ভাই। টি কে শুধু তাপমাত্রা বললে চলবে না, টি এর অ্যাকচুয়াল নাম হচ্ছে পরম তাপমাত্রা। তোমরা বলতে পারো যে ভাই এটা তো নতুন কিছু শেখালেন, পরম তাপমাত্রা আবার কি জিনিস? পরম তাপমাত্রা কিছুই না ভাই, কেলভিন এককে তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে। তাহলে এটাকে আমরা বলতে পারি কেলভিন এককে তাপমাত্রা। সো মাঝে মাঝে এই সূত্র থেকে ম্যাথ আসে। কিরকম ম্যাথ আসে সেই ম্যাথটা দেখাবোই, তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট নোট দিয়ে রাখি। একটা নোটটা হচ্ছে ভাই এরকম যে এট 0°C, 0°C মানে কত জানো? 273 কেলভিন। 0°C মানে 273 কেলভিন, মানে এটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে লিখতাম তাহলে 0°C। সো 0°C তাপমাত্রায় বায়ু মাধ্যমে শব্দের বেগ কত জানো? কত বলো তো? আবার কি গেল নাকি? কথা তো শুনতে পাচ্ছি না। 3 × 10⁻⁻⁻⁻। হ্যাঁ এক্স্যাক্টলি। 3 কত কি বললে 3 × সাকিব? 10⁻⁻⁻⁻। এরকম কিছু না, 330 মিটার পার সেকেন্ড। সো এইটা আমরা নোট আকারে মনে রাখবো, ঠিক আছে? এইটা খুব সুন্দর একটা নোট আকারে মনে রাখবো যে বায়ু মাধ্যমে শব্দের বেগ 0°C, 0°C বলা যাবে না, বলা লাগবে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। সো অনেক সময় না ম্যাথ এরকম দেওয়া থাকে যে ধরো কোনো একদিন তাপমাত্রা 25°C, কোনো একদিন তাপমাত্রা 25°C, তখন তোমাকে বলে যে ওই দিন শব্দের বেগ কত। শব্দের বেগ কত? এখন তুমি তো পড়েছো মহাবিপদে ভাই, আমরা তো মাঝখানে কোনো কিছু জানি না, তাহলে এটা কিভাবে বের করবো? সো দেখো ওই একই শব্দের বেগ 0°C তাপমাত্রায় কত হতো ভাই? একই শব্দের বেগ 0°C তাপমাত্রায় কত হতো? 330 মিটার পার সেকেন্ড। তাহলে ওই একই শব্দের বেগ 25°C তাপমাত্রায় কত হবে এটাই জানতে চেয়েছি ইনডিরেক্টলি। সো ওই 0°C এর কথাটা বলা থাকে না, ডিরেক্টলি বলে 25°C তাপমাত্রায় শব্দের বেগ কত। তো তোমাকে তুলনা করা লাগবে ওই শব্দের বেগটাই 0°C তাপমাত্রায় 300 মিটার পার সেকেন্ড ছিল, 330 মিটার পার সেকেন্ড, সেটা তাহলে এত তাপমাত্রা কত। তো তুমি ডিরেক্টলি ওই সূত্রটা ইউজ করবা। সূত্রটা কি? ভি ইজ প্রপোর্শনাল টু রুট টি। আমরা যদি একবারে লিখতে চাই তাহলে এরকম একটা জিনিস পাবো, এরকম একটা রাশি v1/v2 ইজ ইকুয়াল টু হচ্ছে সমানুপাতিক, মানে একই জিনিস পাবা, t1/t2 পাবা। জাস্ট পাশে ডিরেক্টলি সমানুপাতিক নেই, আছে রুট, সো রুট দিয়ে দিই। সো এখান থেকে তুমি যদি v2 ভ্যালুটা বের করো, v2 কে উপরে পাঠালে এগুলো এই পাশে চলে আসবে। সো v1 ইন্টু t2 ডিভাইড বাই t1। সো এইভাবে করে বসিয়ে দিবা। v1 এর ভ্যালু কত ভাই? 330। t2 এর ভ্যালু কত ভাই? 298। 25°C মানে 298। আর আগে কত? 273। যোগ বিয়োগ গুণ ভাগ করে দিবা, সামথিং মিটার পার সেকেন্ড চলে আসবে। এত ইজি। পারবো নাকি পারবো না বল? কথা বলি সবাই। জি ভাইয়া, পারবো। সবাই পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসো আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে এটা একটা জিনিস গেল শব্দের বেগ সম্পর্কে, এরকম একটা জিনিস হতে পারে। আরেকটা হচ্ছে যদি ভাই মাধ্যম আর তাপমাত্রা এই দুইটা যদি কোনো কারণে আনচেঞ্জ থাকে, আনচেঞ্জড মানে অপরিবর্তিত, ওকে, আনচেঞ্জ যদি থাকে তাহলে শব্দের বেগ, সো এটা হচ্ছে কজ আর এটা ইফেক্ট। যদি মাধ্যম এবং তাপমাত্রা আনচেঞ্জ থাকে
তাহলে মানে এটা হচ্ছে ইফেক্ট, তাহলে কি ইফেক্ট করবে ভাই? শব্দের বেগ সেম থাকবে। এখন তোমরা বলতে পারো ভাই এটা কি বললেন, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। যদি কোনোদিন মাধ্যম আর তাপমাত্রা তুমি আনচেঞ্জ রাখতে পারো তাহলে শব্দের বেগ একই থাকবে, বুঝতে পারছি? সো ধরো ভাই, উদাহরণ দিচ্ছি তোমাকে, ধরো ভাই এটা হচ্ছে উৎস 1, উৎস 1 আর আরেকটা ধরো উৎস 2। ওকে, উৎস 1 বলতে বোঝাচ্ছি ধরো কেউ অরিজিৎ সিং গান গাচ্ছে, আর উৎস 2 বলতে ধরো আমি আমার ভাঙ্গা গলায় গান গাচ্ছি। সো অরিজিৎ সিং যে গানটা গাবে এবং আমি যে গানটা গাচ্ছি, সো দুইটা তো দুই উৎস না, আমারটা আমি উৎস আর অরিজিৎ সিং এরটা অরিজিৎ উৎস। সো দুই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আলাদা হবে, বুঝতে পারলো? বাট আমরা যদি দুইজনই একই মাধ্যমে অর্থাৎ বায়ুতে একই রুমে একই তাপমাত্রায় যদি গানটা গাই, সেক্ষেত্রে ওর যে শব্দের বেগটা হবে আমারও ক্ষেত্রে শব্দের বেগটা সেম থাকবে। সো ভি এর মানটা সেম থাকবে, একমাত্র চেঞ্জ হবে কি F1 আর F2 চেঞ্জ হবে। বুঝতে পেরেছি নাকি বুঝিনি? বুঝেছো ভাই নাকি বুঝো নাই? বুঝতে পারছি। এখন তোমরা বলতে পারো ভাই আর কি কিছু চেঞ্জ হবে না? হ্যাঁ, আরো কিছু চেঞ্জ হবে। তুমি দেখো V = F ল্যামডা একটা সূত্র দেখেছো। এখন V যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি F1 ল্যামডা 1 আর F2 ল্যামডা 2, অর্থাৎ F আর ল্যামডার গুণফল সবসময় সেম থাকবে। তো ব্যাপারটা বুঝো, অরিজিৎ সিং এর ফ্রিকোয়েন্সির সাথে তার তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলটা যত হবে, আমার ফ্রিকোয়েন্সির সাথে আমার তরঙ্গের গুণফলটা একই হবে, কারণ ভি এর মানটা সেম থাকা লাগবে। এই একটা ইকুয়েশন তখন আমরা ইউজ করবো, এগুলো কিন্তু সৃজনশীলে মাঝে মাঝে লাগতে পারে, জাস্ট তোমাদেরকে দেখিয়ে রাখলাম। বুঝেছো নাকি বুঝো নাই? কথা বলি? জি ভাই, বুঝেছি। বুঝেছি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আসো পরবর্তী কনসেপ্টে চলে যাই। পরবর্তী কনসেপ্ট হচ্ছে উৎস সেম হলে, উৎস যদি কোনো কারণে সেম হয়, শব্দের উৎস যদি কোনো কারণে সেম হয়, তাহলে আমরা বলতে পারবো সকল মাধ্যমে শব্দের তরঙ্গ কম্পাঙ্ক, এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এফ সেম থাকবে। উৎস যদি সেম হয় তাহলে সকল মাধ্যমে শব্দের তরঙ্গ সেম থাকবে। এবার একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি আর অরিজিৎ সিং গান গাচ্ছি, একজন উৎস 1 আর একজন উৎস 2, কিন্তু আমি গান গাচ্ছি ধরো পানির তলে ডুবে, আর অরিজিৎ সিং গান গাচ্ছে, আচ্ছা সরি উৎস ধরো একটাই, কিন্তু ধরো নিচে পানি আছে, পানিটা ধরো পিঙ্ক কালারে দেখালাম। একই মানুষ ধরো উপরে গান গেল, আর একই মানুষ পানিতে ধরো ডুবে সাঁতার কাটতে কাটতে গান গাচ্ছে। এখানে যখন সে গান গাবে তখন যা তার ফ্রিকোয়েন্সি হবে, এখানেও তার ফ্রিকোয়েন্সি একই হবে, কারণ কি গান তো একই মানুষ গাচ্ছে, পানিতে ডুবে সাঁতার কাটতে কাটতে ধরো গান গাচ্ছে, ফ্রিকোয়েন্সি একই থাকবে। বোঝা গেছে? সকল মাধ্যমে শব্দের কম্পাঙ্ক একই থাকবে। তাহলে চেঞ্জ হবে এটা কি ভাই? এখানে তো বায়ু মাধ্যম, এটা তো পানি মাধ্যম, চেঞ্জ হবে ভাই ভেলোসিটি। এখানে শব্দের যে ভেলোসিটি হবে সেটা হবে V1, এখানে হবে V2। বায়ু এবং পানি মাধ্যমে শব্দের বেগ একই থাকে না, এবং ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণে ল্যামডাও চেঞ্জ হবে, এখানে ল্যামডা 1 হলে এখানে ল্যামডা 2 হবে। বুঝতে পেরেছি? তো তোমাদের যদি এখন আমি প্রমাণ করে দেখাই, সো তোমরা জানো V = কি ভাই? F ল্যামডা না? সো F সমান কি লেখা যাবে? V / ল্যামডা। তার মানে V আর ল্যামডার ভাগফলটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে এই মাধ্যমে লিখতে পারি আমরা V1 ল্যামডা 1, আর অপর মাধ্যমে লিখতে পারি V2 ল্যামডা 2। এই রেশিওটা সবসময় একই থাকবে। সো তোমরা আমাকে বলো সবকিছু কি বোঝাতে পেরেছি নাকি কোনো ঝামেলা আছে? বলো, কথা বলো। বুঝেছি। কোনো সমস্যা? বুঝেছি ভাইয়া। একদম ক্লিয়ার না? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো শেষ প্রায়। আমরা এখন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে, আচ্ছা টপিকটার নাম হচ্ছে শব্দের প্রতিধ্বনি। একটা টপিক পড়বো সেটার নাম হচ্ছে ইকো বা প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি হওয়ার কারণে কিন্তু তোমার প্রতিধ্বনি হতে হলে তোমাকে অবশ্যই প্রতিফলক পৃষ্ঠ এবং যে সাউন্ড উৎপন্ন করছে সোর্সটার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকা লাগবে। সো তুমি ধরো রুমের মধ্যে তুমি যদি চিল্লাও, বা একটা বিশাল বড় হল রুমে হলে হবে না, রুমের মধ্যে তুমি যদি চিল্লাও, মাঝে মাঝে দেখবা তোমার
আওয়াজটা একটু প্রতিধ্বনিত হচ্ছে, এটাকে আমরা প্রতিধ্বনি বলতে পারি না। কিন্তু তুমি যদি পাহাড়ের সামনে গিয়ে চিল্লাও, পাহাড় তো অনেক দূরে, তুমি যদি একটা বিশাল বড় নাম ধরে চিল্লাও, তাহলে সেই সাউন্ডটা আবার তুমি শুনতে পাবে, এটাকে প্রতিধ্বনি বলতে পারবো। সো পার্থক্য কি? রুমে হলে কি হয়, পাহাড়ের ওখানে গেলে কি হয়? রুমে হলে ধরো তুমি যদি বলো, কি বলবো, যদি বলো মনন, তাহলে রুমে প্রতিধ্বনিত হয় যে জিনিসটা আসবে বা প্রতিফলিত হয় যে জিনিসটা আসবে, এটা হচ্ছে শেষের অংশটা, অন অন অন। মনন যদি বলো তাহলে রুম থেকে খুবই আলতো একটা ভয়েসে অন বা এরকম কিছু একটা পাবো। আর পাহাড়ের সামনে চিল্লালে পুরো মনন ওয়ার্ডটাই শুনতে হবে, মনন 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 মনন, এরকম ভাবে। সো এটাকে আমরা বলবো প্রতিধ্বনি। যাই হোক, আমাদের এত ডিটেলে নাই, আমরা জাস্ট প্রতিধ্বনির ব্যাপারটা একটু শুনবো বা ব্যাপারটা দেখার চেষ্টা করবো। তো এই জায়গাটাতে একটা জিনিস চলে আসে ভাই, সেটার নাম হচ্ছে শব্দের স্থায়িত্বকাল, শব্দানুভূতির স্থায়িত্বকাল। এটা কত সেকেন্ড বলো? তোমরা কয়েকদিন পরে পরীক্ষা দিবো, বলো কত সেকেন্ড শব্দানুভূতির স্থায়িত্বকাল? কথা বলি, সবাই কথা বলা লাগবে, সবারই কথা বলা লাগবে ভাইয়া, কথা বলবো। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত বলো? কি হবে, তোমরা এই কথা বলছো না নাকি আমি শুনতে পাচ্ছি না? অনিক, রাজদীপ, কুণ্ড, বলো আছো তোমরা ভাই? জি ভাই আছি, কিন্তু আমি সঠিকটা বলতে পারবো না। আচ্ছা, শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। এখন এটা মানে কি? মানে হচ্ছে তোমার ব্রেইনেরও তো একটা ফাংশন, একটা ক্যাপাবিলিটিস আছে, একটা লিমিট আছে। সো ব্রেইনকে তুমি যদি একই শব্দ ভালো মতো বুঝো, একই শব্দ 0.1 সেকেন্ডের মাঝে একাধিকবার যদি শুনো, সে না আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা শব্দকে ডিটেক্ট করতে পারবে না। ধরো তুমি কানে একটা তোমার শব্দ আসলো, এরপর ওই সেম শব্দ 0.1 সেকেন্ডের মাঝে আবার আসলো, সে ভাববে আমার কানে একবারই শব্দ এসেছে। দুইটা শব্দকে আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে সে তোমার কোনোভাবে ডিটেক্ট করতে পারবে না। So আমরা যখন চিল্লাই, পাহাড় থেকে একটা জিনিস, আমাদের পাহাড়ে কোনো একটা জিনিস প্রতিফলিত হয়, আমাদের শব্দ কিন্তু তরঙ্গ, একটা তরঙ্গ কিন্তু প্রতিফলিত হয় যেভাবে আলো প্রতিফলিত হচ্ছে। সো পাহাড়ের পৃষ্ঠ থেকে শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে। সো আমি যখন চিৎকার করলাম, তো আমার মুখ থেকে তো ডিরেক্টলি একবার ভাইব্রেট করতে করতে কানে তো আমার শব্দটা আসলোই, এরপরে সেই শব্দটাই পাহাড়ে গিয়ে প্রতিফলিত হয়ে আসবে। এখন আমার কানে চিল্লানোর সাথে সাথে আমার যে কানে শব্দটা ঢুকলো, এরপর পাহাড়ে প্রতিফলিত হয়, যখন প্রতিফলিত হয়ে আসবে, সেই দুইটা শব্দের মাঝখানে টাইম ডিফারেন্স বা টাইম ইন্টারভেল যদি 0.1 সেকেন্ডেরও কম হয়, তাহলে আমি পাহাড়ের আসার প্রতিধ্বনিটা আর বুঝতে পারবো না। আমি ভাববো যে আমি চিৎকার করলাম, কোনো প্রতিধ্বনি আসেনি। ব্যাপারটা বুঝেছো, ফিল করেছো কি বললাম? জি ফিল কি ভাইয়া। করতে পেরেছো নাকি বুঝতে পারোনি? কথা বলি ভাই। সো ধরো এইটা ধরো একটা প্রতিফলক পৃষ্ঠ, আর এটা ধরো ভূমি। এই জায়গায় ধরো তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, তুমি ধরো চিৎকার করলা, এই ধরো চিৎকার করলা, তাহলে হবে কি ভাই, তোমার শব্দটা যাবে, এরপর তোমার শব্দ ফিরে আসবে। সো তুমি যখন চিৎকার করলা, তোমার কানে কিন্তু অলরেডি একবার ভয়েসটা গেল, এরপর সেটা আবার প্রতিফলিত হয়ে আসবে, প্রতিফলিত হয় তোমার কানে আবার ব্যাক করবে। সো এই যে প্রতিফলিত হয়ে আসলো, আর তুমি প্রথমবারে নিজে চিৎকারটা নিজে শুনলা, এই দুইটা শব্দের মাঝখানে টাইম ইন্টারভেল যদি 0.1 সেকেন্ডও হয়, তারপরে তুমি দুইটা শব্দকে আলাদাভাবে শুনতে পারবা। যদি 0 সেকেন্ডও হয়, আর যদি এর থেকে বেশি হয় টাইম ইন্টারভেল, তাহলে তো অবশ্যই শুনতে পাবা। কিন্তু দুইটা শব্দের মাঝখানে টাইম ইন্টারভেল যদি 0.1 সেকেন্ডেরও কম হয়, তাহলে তুমি শুনতে পাবা না। তো তোমাকে শুনতে হলে অবশ্যই এই শর্তটা পালন করা লাগবে, অবশ্যই 0.1 সেকেন্ডের বেশি হওয়া লাগবে দুইটা শব্দের টাইম ডিফারেন্স। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার কি হচ্ছে জি ভাইয়া। নাকি হচ্ছে না বলো, একটু কাহিনী কথা বলো। এখন আমি যদি তোমাদেরকে বলি, ধরো কোনো কারণে আমি বললাম যে তোমার থেকে প্রতিফলক পৃষ্ঠর যে দূরত্ব সেটা হচ্ছে স্মল ডি, তোমার থেকে প্রতিফলক পৃষ্ঠ সেটা হচ্ছে স্মল ডি। তাহলে আমি যদি এখানে ইকুয়েশন খাটাই, যেহেতু এটা একটা শব্দের বেগ অবশ্যই সমবেগ, সেটা হচ্ছে s = vt, ধরে নিলাম মাঝখানে একই মাধ্যম আছে, s = vt। আমাকে বলো তো ভাই, এই যে প্রতিধ্বনিত শব্দটা, মানে রেড কালার যে শব্দটা, এটা টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তোমার কানে আসার জন্য? একবার তো ডিরেক্টলি তোমার কানে আসলো, তুমি চিৎকার করে, আর প্রতিধ্বনিটা আসার জন্য প্রথমে ডি দূরত্ব গেল, তারপর ডি দূরত্ব আসলো।
তাহলে সে টোটাল শব্দটা অতিক্রম করেছে 2d দূরত্ব। 2D শব্দের বেগ হচ্ছে v, আর ধরে নিলাম টাইম লেগেছে t। সো যদি কোনো কারণে তুমি টাইমটা বের করো 2d/v, যদি কোনো কারণে এই টাইমটা 0.1 সেকেন্ডের থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে শব্দ তুমি শুনতে পাবে, মানে দুইটা শব্দ আলাদা করতে পারবে, আদারওয়াইজ পারবে না। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কথা বলি। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তোমরা কি আছো ভাই? অনিক, রাজদীপ, সাকিব আল হাসান, একটু কথা বলি। জি ভাইয়া। রাজদীপ, সাকিব আল হাসান, একটু কথা বলবো। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। রাজদীপ, সাকিব আল হাসান, একটু কথা বলি ভাইয়া। জি ভাইয়া। আবার তোমরা কথা বলছো, আমি শুনতে পাচ্ছি না। এই আবার কানেক্ট একটু। হ্যাঁ এবার বলো, এবার শুনতে পাবো। সরি, আমারই দোষ। জি ভাইয়া। আচ্ছা, এই তো ঘটনা। ওকে, তাহলে এতটুকু বুঝেছি। এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আসো আমাকে মাঝখানের এই দূরত্বটা বের করে দেখাও, যে কত দূরত্ব হলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা আর না হলে প্রতিধ্বনি শুনতে পাবা না। সো ব্যাপারটা বুঝো। ধরো ধরো কোনো একদিন, প্রশ্নটা বুঝবা, ধরো কোনো একদিন বাতাসের তাপমাত্রা হচ্ছে 25°C। কোনো একদিন বাতাসের তাপমাত্রা হচ্ছে 25°C। ওই দিন তোমার থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত হলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা? তোমার থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত হলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা? তখন তোমাকে বের করা লাগবে কি ভ্যালু, কিসের ভ্যালু ভাই বলো তো? ডি এর ভ্যালু। সো আসো আমরা বের করে দেখি ডি এর ভ্যালু কত হলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো এই কেসটাতে। সো ডি সমান VT/2, ডি সমান VT/2। তাহলে আমি টি এর ভ্যালু ধরো 0.1 সেকেন্ড ধরে নিলাম, যে আমি জাস্ট 0.1 সেকেন্ড পরেই শব্দটা এসেছে বলে আমি শুনতে পেয়েছি। তাহলে ডি এর একটা মিনিমাম ভ্যালু আমরা পেয়ে যাব। বুঝতে পারছি? কত বসাতে পারি বলো? এখানে ভি এর ভ্যালু কত হবে? উত্তর হচ্ছে ভি এর ভ্যালু তোমাকে বের করে নেওয়া লাগবে। সূত্র কি? একটাই, ভি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। আমরা লিখতে পারি V1/V2 সমান T1/T2। সো V2 সমান লিখা যায় V1 ইন্টু T2/T1। ওকে, সেটা যদি তুমি বসাও, V1 এর মান হচ্ছে 330, T2 এর মান হচ্ছে 298 ডিভাইডেড বাই 273। একটু আমাকে বলো তো V2 ভ্যালুটা কত আসতেছে, মানে ওই দিন শব্দের বেগ কত? ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? আছে ক্যালকুলেটর? জি ভাইয়া আছে। কত আসে? আমিও করি। 344.77 344.77 মিটার পার সেকেন্ড। তাহলে ওই দিন শব্দের বেগটা আমরা জানি। তাহলে এটা কোন একটা ম্যাথের গতে আসলো যে শব্দের বেগ কত। এরপর তোমাকে ঘতে বললো যে দূরত্ব মিনিমাম কত হলে তুমি সাউন্ডটাকে শুনতে পাবা। তো এবার আসো দূরত্ব বের করে ফেলবা। উপায় কি ভাই? উপায় তো একটাই, তোমাকে ডি বের করা লাগবে। তাহলে তুমি ভির জায়গায় বসাবা 344.77 ইন্টু শব্দের স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড না? তো তুমি কোনোভাবে শব্দটা শুনতে যাচ্ছ জাস্ট মিনিমাম একটা ডিস্টেন্স, তাহলে তুমি এখানে 0.1 সেকেন্ডই বসাবা ডিভাইডেড বাই 2। দেখো তো দূরত্বের মানটা কত আসে, এবার ক্যালকুলেট করো। 17.23। 17.23। তাহলে মিনিমাম যদি তোমার থেকে 17.23 মিটার দূরে প্রতিফলক পৃষ্ঠটা থাকে, তাহলে তুমি ইজিলি শব্দটা শুনতে পাবা। এর থেকে যদি সামান্য কাছে তুমি থাকো, সামান্য যদি কাছে থাকো, ধরো তোমার অবস্থান এই পজিশনে না থেকে তুমি যদি এই পজিশনে থাকতা, ধরো এইখানে যদি থাকতা তুমি মানুষটা, তাহলে তুমি আর শব্দটা শুনতে পেতে না। বুঝতে পারছি? মানে দুইটা শব্দ আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করতে না। তোমার মনে হতো যে তুমি খালি চিৎকার করছো, তোমার শব্দটাই শুধুমাত্র তুমি শুনতে পেয়েছো, আর কিছু শুনতে পাবা না। আমি কি বোঝাতে পারলাম সবকিছু? জি বলো ভাইয়া। কথা। আচ্ছা, তাহলে এরপরে অনেক ম্যাথ থাকে ভাই, এগুলো তোমরা জাস্ট টেস্ট পেপার সলভ করবা।
যে কোন জায়গায় থাকলে সে শব্দটা শুনতে পেত না, কোন জায়গায় থাকলে সে শব্দটা শুনতে হবে, এরকম হাবিজাবি অনেক ম্যাথ আসে, তোমরা এগুলো সবই পারবা ইনশাল্লাহ। আলাদা আলাদা মাধ্যমে কিভাবে শব্দের বেগ হয় এগুলো তো আমি সবকিছু শিখিয়েছি। সেই ছিল মোটামুটি শব্দ তরঙ্গ নিয়ে কথাবার্তা। এরপরে বিভিন্ন সুরযুক্ত শব্দ আছে, এইটা নিয়ে অনেকে ভয় একটু প্যারা খায়, এটা আমি একটু পড়ে নিই। সুরযুক্ত বিভিন্ন শব্দ আছে, আসলে তোমাদেরকে এটা একটু পড়িয়ে দিই। এটা আমি পড়াবো হচ্ছে আমাদের কি কি যেন আছে ভাই, শব্দের তীব্রতা আছে না, একটা আছে তীক্ষ্ণতা, একটা আছে হচ্ছে কি যেন সুরযুক্ত শব্দ ছিল মনে হয় আমাদের বই, এটাতে আগের বই। আরেকটা কি থাকে, শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা, আরেকটা হচ্ছে শব্দের তীব্রতা বা প্রাবল্য, এই তিনটে না? টিম্বার একটা আছে। টিম্বার হচ্ছে সুরের গুণ মনে হয় এটাকে বলে। হ্যাঁ টিম্বার একটা আছে, ওটাই ভাবতেছিলাম হ্যাঁ, টিম্বারটা এটা বাংলা দেওয়া কি আছে বলে। বইয়ে। হ্যাঁ এটা হচ্ছে TIMBRE। শব্দের তীব্রতাকে ইংলিশে বলা হচ্ছে ইন্টেন্সিটি। আর তীক্ষ্ণতার ইংলিশটা যেন কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তীক্ষ্ণতার ইংলিশটা পিচ কি যেন ছিল, কি ছিল মনে আছে তোমাদের? পিচ ও হ্যাঁ এক্স্যাক্টলি, পিচ পিচ। পিচ পিচ। হ্যাঁ এবার আসো আমি আর কি কিছু আসছিল এই তিনটা বাদে? না, আর কিছু নেই। একটা আছে লাউডনেস, লাউডনেস ওটা একই সাথে ওই শব্দের তীব্রতার সাথে রিলেটেড, এই কারণে এই তিনটা আছে। এখন পিচ কার উপর ডিপেন্ড করে জানো? আমি এক এক করে তোমাদেরকে পড়াই। পিচ কার উপর ডিপেন্ড করে জানো? পিচ এই যে শব্দের তীক্ষ্ণতা, এইটা টোটালি ভাই ডিপেন্ড করে হচ্ছে এফ এর উপরে বা ফ্রিকোয়েন্সির উপরে। আর ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করে ভাই? শব্দের উৎসের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা বলতে পারি শব্দের তীক্ষ্ণতা হচ্ছে শব্দের উৎস বা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছি? তীক্ষ্ণতা। এখন আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝাই, যদি কোনোদিন এফ এর মান বেশি হয়, যদি কারো এফ এর মান কম হয়, দেখো তুমিও তো শব্দ করছো, আমিও তো কথাবার্তা বলছি, এফ এর মান যার বেশি মানে কম্পাঙ্কের মান যার বেশি তার কণ্ঠ হবে ভাই চিকন, ওকে? আর এফ এর মান যার বেশি বা কম তার হবে কণ্ঠ মোটা। সো ধরো আমি যদি এইভাবে কথা বলতাম এটা হতো এফ এর মান বেশি, আর আমি যদি খুব মোটা গলায় কথা বলতাম সেটা হচ্ছে এফ এর মান কম। বুঝতে পেরেছি নাকি বোঝো নাই? বুঝতে পারছি। ওকে, এরপর জি হচ্ছে ভাইয়া, বুঝতে টিম্বার পেরেছি। বা কোয়ালিটি অফ সাউন্ড বা সুরের গুণ। এটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে সম্পূর্ণ, এটা ওই উৎসের উপর ডিপেন্ড করে। তুমি যদি ভাই ভায়োলিনের আওয়াজ শুনো আর যদি তুমি আমার ফাটা গলার আওয়াজ শুনো, তুমি কি বুঝতে পারবা না যে এটা ভায়োলিন আর এটা ফাটা গলার আওয়াজ? মানে চোখ বন্ধ করে যদি থাকো আর কেউ যদি তোমার পাশে গিটার বাজায় আর একজন ঢোল বা তবলা বাজাচ্ছে, তুমি কি ইজিলি বুঝতে পারবে না যে ডেফিনেটলি এটা কি হচ্ছে ঘটনাটা? সো কোন শব্দ কোন সুর, এটা মেইনলি হচ্ছে গানের সাথে রিলেটেড। তো শব্দের সুরের গুণের উপর ডিপেন্ড করে হচ্ছে টিম্বারটা, রাইট? হ্যাঁ হ্যাঁ ওটা একটু ডিসকানেক্ট করে দিস তো। হ্যাঁ রিমুভ, ওহো আমি না আসলে এটা বুঝি নাই প্রথমে হয়েছে। আর ফাইনালি থাকে হচ্ছে শব্দের তীব্রতা। সো শব্দের তীব্রতা আর কিছুই না, এটা হচ্ছে শব্দটাও তো একটা এনার্জি, তাই না? শব্দটাও তো একটা এনার্জি। বাতাসের মলিকিউলগুলো কাঁপাকাঁপি করছে যার কারণে একটা এনার্জি সামনের দিকে যাচ্ছে, সেই এনার্জিটা কি? শব্দ এনার্জি। সো কতটুকু শক্তি প্রতি একক ক্ষেত্রফলে একক সময় অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি শব্দের তীব্রতা। সো ব্যাপারটা বলছো, তুমি এই যে বিয়ে বাড়িতে অথবা আর যেতে বা সরি আর যেতে না ডিজে কোনো প্রোগ্রাম যদি কখনো করে থাকো, বিশাল বিশাল সাউন্ড বক্স থাকে, সো ওটা যদি তুমি একদম কাছে দাঁড়াও, এর মানে ওখান থেকে একটা বিশাল শব্দ বের হচ্ছে, অল্প ক্ষেত্রফলে অনেক বিশাল একটা এনার্জি আসতেছে, সেখানে অনেক বেশি তীব্রতা। তুমি যদি ওটা থেকে অনেক দূরে দাঁড়াও তাহলে ওখান থেকে তো শব্দটা আসতেছেই, বাট শব্দটা সব দিকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে একই শব্দ একই এনার্জি কিন্তু এবার অনেক বিশাল একটা ক্ষেত্রফলে ছড়িয়ে যাচ্ছে। সো এখানে ইন্টেন্সিটিটা কিছুটা কমবে, ভালো মতো বুঝবা। ধরো এই জায়গায় ধরো, আমি এটা তোমাকে চিত্রকে একটু বোঝানোর চেষ্টা করছি তাহলে ভালো মতো বুঝবা। ধরো
এইটা একটা সাউন্ড বক্স। তো এখান থেকে তো অবশ্যই শব্দ উৎপন্ন হবে, তাই না? তো একজন মানুষ যদি একদম কাছাকাছি থাকে, এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সে এখান থেকে সাউন্ড বক্সে যে শব্দের ইন্টেন্সিটিটা পাবে এটা অনেক বেশি হবে, কারণ কান টান ব্যথা যেতে পারে। কেন বেশি হবে ভাই? দেখো, কারণ শব্দ তো জাস্ট বের হয়েছে, এখান থেকে জাস্ট বের হলো। সেই যে অল্প ক্ষেত্রফল, এতটুকু ক্ষেত্রফল ধরো এই ক্ষেত্রফলে সমস্ত শব্দটা বের হচ্ছে, এবং মানুষটারও ধরো দৈর্ঘ্য সবকিছু মিলে ক্ষেত্রফল পুরো মানুষটাতে সেই শব্দটা যাচ্ছে, অনেক বেশি এনার্জি অল্প ক্ষেত্রফল দিয়ে যাচ্ছে। এখন এই একই মানুষ যদি এইখানে না থেকে দূরে থাকতো, এখন আমাকে বলো শব্দ কি শুধুমাত্র এইভাবে যায়, নাকি শব্দ চারদিকে ছড়িয়ে যায়? চারদিকে ছড়িয়ে যায়। তো এবার দেখো শব্দটা এই যে এইভাবে ছড়িয়ে গেল, এভাবে ছড়িয়ে গেল, উপরে ছড়িয়ে গেল, উপরে ছড়িয়ে গেল। তো এবার তুমি দেখো ওই একই পরিমাণ শক্তি এবার অনেক বিশাল একটা এরিয়াতে ছড়িয়ে গেল, শব্দটা চারদিকে ছড়িয়ে গেল। তুমি যদি অনেক উপরেও থাকো, দোতলা বিল্ডিং এ থাকো, তারপরে তুমি শব্দ শুনতে পাবে। রিজনটা হচ্ছে শব্দটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এনার্জিটা অল্প জায়গায় ছিল, এখানে এনার্জিটা অনেক বেশি জায়গায় ছিল। তো এই জায়গাটাতে ইন্টেন্সিটি কম হয়ে যাবে না? বেশি এরিয়াতে অল্প এনার্জি বা একটা এনার্জি যাচ্ছে, আর ওই জায়গাটা তো অল্প এরিয়াতে বিশাল এনার্জি যাচ্ছে, তো ওই জায়গায় ইন্টেন্সিটি বেশি কাছাকাছি। তো এটাই হচ্ছে শব্দের তীব্রতা। এখন এটার জাস্ট একটা ইকুয়েশন আছে, এটা একটু মনে রাখবা। শব্দের তীব্রতাকে ইন্টেন্সিটিকে আই দ্বারা প্রকাশ করা হয়। আইটা হচ্ছে ভাই শব্দের তোমার ইয়ার সাথে সমানুপাতিক, বিস্তারের সাথে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এই ছিল মোটামুটি শব্দের তীব্রতা রিলেটেড কথাবার্তা। আমাকে সবাই এবার বলো, সবকিছু কি তোমাদেরকে বোঝাতে পেরেছি নাকি আর কিছু বাকি আছে? কোনো কিছু যদি সমস্যা থাকে আমাকে জানাও, আমরা তাহলে অন্যান্য জিনিস একটা আলোচনা কোশ্চেন করব। ছিল, হ্যাঁ, শিওর, বলতে পারো। স্মল এফ ইকুয়াল টু 1/T, এটা কিভাবে আসলো? স্মল এফ সমান 1/T না? আচ্ছা, এটা আসলে হচ্ছে ওয়েট, ওহো, ওই জিনিসগুলো তো আমি দেখাই, অনেক আগে দেখিয়েছি, ওগুলো তো ডিলিট হয়ে গেছে। স্মল এফ সমান 1/T, এটা আসলে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর তোমার হচ্ছে টাইম পিরিয়ড একটা আরেকটার উল্টা। টাইম পিরিয়ড মানে একই জিনিস বা একটা গতি একবার রিপিটেশন হতে যত সময় লাগে এটা হচ্ছে তার টাইম পিরিয়ড। একবার রিপিটেশন হতে যত সময় লাগে এটা হচ্ছে তার টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে যতবার রিপিটেশন হচ্ছে। টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি তুমি যদি ম্যাথমেটিক্যালি করে দেখো উল্টা আসে। সো এফ সমান 1/T। বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এরপর ফাইনালি আমাদের শেষ প্রায় অলমোস্ট, আরেকটা জিনিস পড়া দরকার, সেটা হচ্ছে শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা, আয় হায়, শ্রাব্যতার সীমা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? কত থেকে কত? আসলে এটা একটু পড়ে নিই। শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমাটা আর কিছুই না ভাই, মনে রাখবা তুমি যদি ইউটিউবেও সার্চ দাও ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস সাউন্ড, তাহলে দেখবে অনেক সময় এরকম হয় না যে তোমার কান ঠিক আছে কিনা এই জন্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সাউন্ড তুমি শোনো, তো দেখবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত তুমি শুনতে পাচ্ছ, তারপর শুনতে পাচ্ছ না। তো এমন না যে ফ্রিকোয়েন্সি বাড়ালে যে তোমার কানের পর্দা ফেটে যাবে, এরকম না। আমাদের হিউম্যান ইয়ার বা কানটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত আওয়াজ শুনতে পায়, অন্যান্য ফ্রিকোয়েন্সির আওয়াজটা শুনতে পায় না। তো অনেক সময় দেখো না ভূমিকম্প হলে দেখবা পশু পাখিগুলো আগেই টের পেয়ে যায়। রিজনটা হচ্ছে যখন কম্পন শুরু হয়, ওই মাটির মধ্যে যখন ঘষা টসা শুরু হয়ে যায়, তখন একটা ফ্রিকোয়েন্সির আওয়াজ বের হয়, ওটা আমরা শুনতে পাই না, পশু পাখিরা শুনতে পায়। এই জন্য ওরা আগে থেকে উতলা হয়ে যায়। দেখবা যে ওই যে ভূমিকম্প হলে সমুদ্রের খুব তলদেশের মাছগুলো উপরে চলে আসে, কারণ ওরা বুঝতে পারে ওরা আগে শব্দ পেয়েছে। অনেক পরে জলোচ্ছ্বাস হয়, অনেক পরে আমরা টের পাই, কারণ ওখান থেকে সাউন্ড হয়, ওরা আগে শুনতে পায়। সো বিভিন্ন ফ্রিকোয়েন্সির আওয়াজ হতে পারে। তুমি যদি ইউটিউবে সার্চ দাও যে মানে সাউন্ড অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তুমি তাহলে দেখবা ওরা একটা জিরো ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে 40, 50, 60 হাজার ফ্রিকোয়েন্সি পর্যন্ত আওয়াজ শোনাবে। তুমি দেখবা যে 20,000-এর পর তুমি শুনতে পাচ্ছ না, আর 0 থেকে 20,000-এর মধ্যে তুমি সাউন্ড শুনতে পাচ্ছ না। এর মাঝখানের অংশটা অনেকটাই তুমি শুনতে পাচ্ছ যদি তোমার কান ঠিকঠাক থাকে। তাহলে ফ্রিকোয়েন্সি বা তোমার শ্রাব্যতার সীমা হচ্ছে ভাই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। বুঝতে পারো? এইটুকু জায়গা সবকিছু তুমি শুনতে পাবা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। এখন জি ভাইয়া। এর পরের যে সাউন্ডটা আছে ভাই, এই সাউন্ডটাকে বলা হচ্ছে আল্ট্রাসাউন্ড, যেটা আমরা 14তম অধ্যায়ে পড়বো, আল্ট্রাসনোগ্রাফি। এখানে আমি এই জিনিসটার কথা বলবো। সো সাউন্ড দিয়ে অনেক ট্রিটমেন্ট করা হয়, আল্ট্রাসাউন্ডের ইউজ আছে। আর এই দিকেও একটা সাউন্ড আছে, ধরো 0 হার্টজেরও কম, এটারও তো একটা সাউন্ড থাকতে পারে। এই সাউন্ডটার নাম কি জানো? এটাকে অনেক সময় ইনফ্রাসাউন্ডও বলা হয়। ইনফ্রাসাউন্ড।
ইনফ্রাসাউন্ড। সো এই পাশের সাউন্ডটাকে ইনফ্রাসাউন্ড, ও পাশের সাউন্ডটাকে আল্ট্রাসাউন্ড বলে। আল্ট্রাসাউন্ড আমরা শুনতে পাই না, ইনফ্রাসাউন্ড আমরা শুনতে পাই না, একটা প্রাপ্তবয়স্ক মানুষ। এই আল্ট্রাসাউন্ডের ইউজ কোথায় ভাই? আল্ট্রাসনোগ্রাফিতে আছে, 14তম অধ্যায় পড়বো, কালকে ইনশাল্লাহ পড়াবো। আর আরেকটা বিষয় হচ্ছে বাদুর যখন সে হাওয়ায় উড়ে তখন সে বিশাল কম্পাঙ্কের, লাখখানেক মনে হয় কম্পাঙ্কে সে আওয়াজ পাঠায়, যেটা আমরা শুনতে পাই না। সো যখন সে আওয়াজটা পাঠায় তো ডেফিনেটলি শব্দ যেহেতু একটা তরঙ্গ, আলোর মতো সেও প্রতিফলিত হয়, কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে সেটা আবার ব্যাক আসে, শব্দের বেগটা অনেক বেশি। সো একটা শব্দ গেল, ধাক্কা খেয়ে তার কানে আবার ব্যাক আসে। সো এইটার মাধ্যমে সে আসলে ডিটেক্ট করতে পারে সামনে কোনো বাধা আছে কিনা। সামনে যদি যে কোনো পদার্থ থাকে সেখান থেকে সাউন্ডটা বাধা মানে রিফ্লেক্ট হয়ে তার কানে আসে, সেভাবে সে তার গতিপথ নির্ধারণ করতে পারে। সো আল্ট্রাসাউন্ডের এটা একটা উদাহরণ গেল, বুঝতে পেরেছি। এরপর আল্ট্রাসাউন্ডের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে সোনার। সোনার, সাউন্ড অ্যান্ড নেভিগেশন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা হচ্ছে সোনারের ফুল ফর্ম। সো সোনার হচ্ছে মেইনলি থাকে হচ্ছে সাবমেরিনে পানির নিচ দিয়ে সাবমেরিন চলে। এখন সাবমেরিন তো ভাই আর দেখতে পায় না সামনে কি আছে, তাই না? পানির নিচে তো দেখা যায় না। তখন ওর কাছে থাকে সোনার নামক একটা যন্ত্র, সেখান থেকে সে আল্ট্রাসাউন্ড পাঠায় পানির মধ্য দিয়ে। সেই আল্ট্রাসাউন্ডটা সামনের দিকে যায়, কোনো একটা জায়গায় ধাক্কা খায়, আবার ব্যাক আসে। যখন কোনো জায়গা থেকে ব্যাক আসে তখন সে বুঝতে পারে অত দূরত্বে গিয়ে একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটাতে আমার যাওয়া যাবে না, তখন সে তার গতিপথ চেঞ্জ করে। অথবা অনেক সময় সাবমেরিনে টর্পেডো নিক্ষেপ করে বা মিসাইল নিক্ষেপ করে, যেটা পানির মধ্যে দিয়ে যায়, সেটাকে আমরা টর্পেডো নাম দিই। সেই টর্পেডো সাবমেরিনের কত কাছাকাছি আসতেছে এটা কন্টিনিউয়াসলি সে সোনার পাঠায়, কন্টিনিউয়াসলি সে আল্ট্রাসাউন্ড পাঠায়। এরপর সে ওই আল্ট্রাসাউন্ডটা টর্পেডোতে ধাক্কা খেয়ে সোনারে আবার ব্যাক আসে, সেটার মাধ্যমে সে সোনারের দূরত্বটা কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করতে পারে। সো ওভারঅল এটি হচ্ছে আল্ট্রাসাউন্ডের ব্যাপার। আমরা কি বুঝতে পেরেছি? সো পানি থেকে মনে পড়লো আমি তোমাদেরকে মাধ্যমের উপর কিভাবে শব্দ কিভাবে ডিপেন্ড করে এটা বুঝাই নিই, এটা আসলে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। বিভিন্ন মাধ্যমের শব্দ ক্লিয়ার হয়েছে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম? কথা বলি ভাই। ক্লিয়ার হয়ে ওকে, বিভিন্ন মাধ্যমের শব্দ। আমরা তো মেইনলি পড়ি ভাই কঠিন, তরল আর বায়ু, এই তিন মাধ্যমের মধ্যে আমাকে বলো আগে, আমি তোমাদেরকে নিজেই বুঝাচ্ছি কোথায় শব্দ তরঙ্গের মানে কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি হবে, কঠিন মাধ্যমে নাকি তরল মাধ্যমে নাকি বায়ুর মাধ্যমে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করার বিষয় না। তুমি একটা জিনিস চিন্তা করো, শব্দ কিভাবে প্রপাগেট করে সামনে এগোয়? মাধ্যমের কণাগুলোর আপডাউনের ফলে না? মাধ্যমের কণাগুলো যখন যাওয়া আসা করে। এখন তুমি চিন্তা করো, মাধ্যমের কণাগুলো যদি খুবই কাছাকাছি থাকে তাহলে একজন নড়লে আরেকজন খুব ইজিলি নড়ে যাবে, একজন থেকে আরেকজনের কাছে শব্দটা খুব দ্রুত প্রপাগেট করবে। আর মাধ্যমের কণাগুলো যদি দূরে দূরে থাকে, আমাকে নড়ে ওর কাছে যাওয়া লাগবে, তারপর সে ধাক্কা খেয়ে সে নড়া শুরু করবে। সো মাধ্যমের কণাগুলো যদি দূরে দূরে থাকে তাইলে বলো তো সাউন্ড খুব আস্তে আস্তে যাবে। সো এই তিনটা মাধ্যমের মধ্যে কোন জায়গায় সব মাধ্যমের কণাগুলো খুব কাছাকাছি থাকে?